ঠিক আছে, আমরা আমাদের আজকের পয়েন্টে চলে যাই। আজকে হচ্ছে আমাদের ধ্বনি পরিবর্তনের ক্লাস 2। ওকে, ধ্বনি পরিবর্তন ক্লাস 2। ওকে, ধ্বনি পরিবর্তন ক্লাস 2। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব 7 নম্বর পয়েন্ট থেকে। গতকালকে আমরা 6 নম্বর পয়েন্ট পর্যন্ত আলোচনা করেছি। সেখানে আমরা স্বরাগম, দেন হচ্ছে স্বরলোপ, সমীভবন, বিষমীভবন, অপিনিহিতি, অভিশ্রুতি, এই 6টা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা 7 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব। 7 নম্বর পয়েন্ট হচ্ছে অসমীকরণ। আচ্ছা আসেন, অসমীকরণ জিনিসটা কি? ওকে ফাইন। অসমীকরণ এটার ব্যাপারটা হচ্ছে, অসমীকরণের ব্যাপারটা হচ্ছে এটা দুইটা কারণে হয়। অসমীকরণ কয়টা কারণে হয়? দুইটা কারণে। অপিনিহিতও কিন্তু দুইটা কারণে হয়েছিল, মনে আছে? অপিনিহিত হতো কয়টা কারণে? দুইটা কারণে। পরে ইকার বা উকার যদি আগে আসে, এটা একটা অপিনিহিতির কারণ। আরেকটা কি? আরেকটা হচ্ছে আহ আরেকটা হচ্ছে আহ ওটা কি বলে, যুক্ত ব্যঞ্জনের পূর্বে যদি নতুন করে স্বর আসে। আর অসমীকরণ দুইটা কারণে হয়। একটা হচ্ছে রোমান 1 দিয়ে লিখেন, একটা হচ্ছে শব্দকে শব্দকে শ্রুতি মধুর করার জন্য, শব্দকে শ্রুতি মধুর করার জন্য, শব্দকে শ্রুতি মধুর করার জন্য, এটা একটা কারণ। আর নাম্বার 2 হচ্ছে একই শব্দের পুনরাবৃত্তি দূর করতে, একই শব্দের পুনরাবৃত্তি দূর করতে, একই শব্দের পুনরাবৃত্তি দূর করতে, একই শব্দের পুনরাবৃত্তি দূর করতে। ওকে, আচ্ছা এখন আসেন, শব্দকে শ্রুতি মধুর করার জন্য যেটা হয় সেটা হচ্ছে অসমীকরণ, আর একই শব্দের পুনরাবৃত্তি দূর করার জন্য যেটা হয় সেটা হচ্ছে অসমীকরণ। এখন এই যে অসমীকরণ, আমরা দুইটা টেকনিক শিখলাম। আমরা কিছু উদাহরণ দেখি, উদাহরণ দেখলে আমাদের কাছে এটা একটু ক্লিয়ারও হবে, একবার একটু ঝামেলাও লাগবে। ঝামেলাটা পরে আমি অবশ্য ক্লিয়ার করে দিব। খেয়াল করেন, যেমন মনে করেন আমি বললাম যে গপ। এখন মনে করেন আমি যদি বলি যে গপ গপ করে মিষ্টিগুলো খেয়ে ফেলো, তাহলে শুনতে ভাল লাগে? ভাল লাগে না। এখন আমি যদি বলি যে গপাগপ মিষ্টিগুলো খেয়ে ফেলো, তার মানে একই শব্দ দুইবার না বলে আমি কি করলাম, গপের পরে একটা আকার যোগ করে আমি ওয়ার্ডটাকে বানাই দিলাম গপা, আর এরপরে হয়ে গেল গপ। তার মানে দেখেন একই শব্দ কিন্তু এখন আর নাই, একই শব্দ কিন্তু এখন আর নাই। তার মানে কি হয়ে গেল, গপ গপ এটার থেকে হয়ে গেছে গপাগপ। তাহলে এবার খেয়াল করেন, একই শব্দের পুনরাবৃত্তি এটাও দূর হয়েছে, আমার শব্দটা শুনতেও ভালো লাগতেছে, যে গপাগপ মিষ্টিগুলো খেয়ে ফেলো। এরকম আমি যদি বলি টপ টপ করে বৃষ্টির পানি পড়ছে, এখন এটা না বলে যদি বলি টপ টপ করে বৃষ্টির পানি পড়ছে, না বলে যদি বলি টপটপ বৃষ্টির পানি পড়ছে, তাহলে কি শুনতে ভালো লাগছে না? তাহলে এবার খেয়াল করেন, গপ গপ করে বৃষ্টি মানে মিষ্টিগুলো খেয়ে ফেলো, এটা না বলে গপাগপ। তারপর হচ্ছে টপ টপ টপটপ, ঠিক আছে, টপ টপ টপটপ। এরকম মনে করেন ধপ ধপ ধপাধপ, সব 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 যা আছে এরকম সব। কথা বুঝতে পারছেন? এখন এইটুক কি বুঝতে পারছেন? এইটুক কি বুঝতে পারছেন? এখন আসেন, আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া নতুন করে শব্দের মাঝখানে একটা স্বরে আসতেছে, এই যে এটা, আবার নতুন করে শব্দের মাঝখানে একটা স্বরে আসলো, এই যে এটা, তাহলে এটাকে আমরা মধ্য স্বরগম কেন বলবো না? একটা প্রশ্ন আসতে পারে। ওকে ফাইন। ব্যাপারটা হচ্ছে মধ্য স্বরগমে কখনো দুই পাশে একই শব্দ থাকে না। এখানে খেয়াল করেন, দুই পাশে একই শব্দ আছে, দুই পাশে একই শব্দ আছে। একই শব্দের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যদি স্বরে আসে, শুধু স্বরে, অন্য কিছু না, স্বরে আসে, তাহলে সেটাকে আমরা মধ্য স্বরগম না বলে আমরা অসমীকরণ বলতে পারি। কিন্তু যদি একই শব্দের পুনরাবৃত্তি না হয়, সেক্ষেত্রে শব্দের মাঝখানে আকার আসলে আমরা সেটাকে মধ্য স্বরগমই বলবো। কথাটা কি ক্লিয়ার? কিন্তু একই শব্দ হলে সেক্ষেত্রে আমরা মধ্য স্বরগম বলবো না, অসমীকরণ বলবো। এইটুক পর্যন্ত কি সবাই ক্লিয়ার? এতক্ষণ পর্যন্ত যা বুঝিয়েছি, ধপ ধপ ধপধপ, গপ গপ গপগপ, টপ টপ টপটপ, সব 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 এরকম যা আছে সব হচ্ছে অসমীকরণ। এইটুকু পর্যন্ত কি সবাই ক্লিয়ার? ওকে ফাইন, ভেরি গুড। আসেন এবার আসেন, আচ্ছা ভেরি গুড, ক্লিয়ার ক্লিয়ার, ওকে ফাইন। আচ্ছা এবার আসেন, যেহেতু আপনারা ক্লিয়ার, এবার আমি আপনাদেরকে একটা খুব মজার অভিজ্ঞতার কথা শেয়ার করতেছি। প্লাস এই মজার অভিজ্ঞতার সাথে সাথে আমি আপনাদের একটা লজিক্যাল এক্সপ্লেনেশন দিচ্ছি। এটা ক্লাস নিতে গিয়েই হয়েছে আমার এই এক্সপ্লেনেশনটা, এই যে মানে এটার কথা বলছি, এক্সপিরিয়েন্সের কথা বলছি, এটা ক্লাস নিতে গিয়েই হয়েছে। 2018 সালে ক্লাস নিচ্ছিলাম ফার্ম গেটে। তো ফার্ম গেটে যখন ক্লাস নিচ্ছি, এক স্টুডেন্ট বলতেছে, স্যার এই যে আপনি বলছেন গপ গপ গপাগপ টপ টপ টপাটপ, স্যার যদি অভয় দেন একটা কথা বলতে পারি। আমি হ্যাঁ বলেন, সমস্যা নাই। ওই স্যার বিশ্বাস করেন, আমার কাছে গপাগপ এটা বলার চেয়ে গপ গপ এটাই বেশি ভালো লাগতেছে। আমার কাছে এটা ভালো লাগতেছে না। আপনি যে বলছেন শব্দকে শ্রুতি মধুর করার জন্য, আমার কাছে এটা শ্রুতি মধুর লাগতেছে না, আমার কাছে এটাই শ্রুতি মধুর লাগতেছে। কি সুন্দর স্যার, চিন্তা করেন, টপ টপ করে বৃষ্টির পানি পড়ছে,
কি একটা ফিলিংস কাজ করে, আর টপাটপ বৃষ্টির পানি পড়ছে, শুনতে ভালো লাগে না? এখন এই কোশ্চেনটা যখন আমার বলছে, আমি ইনস্ট্যান্ট চিন্তা করলাম, আচ্ছা এটার কি লজিক কি? এখন তার কাছে এটা শুনতে ভালো লাগে, এটার কোনো লজিক আছে? মানে এখন আমি তো বলতে পারবো না না আপনার কাছে এইটাই ভালো লাগতে হবে, এর কোনো লজিক আছে? কোনো লজিক নাই। আমি ওই দিন তাকে এটার উত্তর দিতে পারি নাই, বাসায় এসে সারাদিন চিন্তা করছি আসলে কারণ কি, কেন তার কাছে এটা ভালো লাগে না, কেন তার কাছে ওইটা ভালো লাগে। এটা আসলে তাহলে এই কথাটা তো তাহলে মিথ্যা হয়ে গেল, এই কথাটা তো তাহলে মিথ্যা, যে আমার কাছে টপ টপ শুনতে ভালো লাগে একজন বলছে। এখন দেখেন আমার কাছে তো এখন তাহলে এই কথাটা তো মিথ্যা হয়ে গেল যে শব্দকে শ্রুতিমধুর করার জন্য। তাহলে আসলে কারণটা কি, লজিক্যাল এক্সপ্লেনেশনটা কি? ওকে, 2 দিন চিন্তা করার পরে বুঝতে পারছি, এটা মাথায় আসছে, 2 দিন চিন্তা করার পরে আসলে কাহিনীটা কি। ওকে, ব্যাপারটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে যেই জিনিসটার সাথে বেশি পরিচিত, যেটাতে আমরা হ্যাবিচুয়েটেড, সেটাই আমাদের ভালো লাগে। যেটা হ্যাবিচুয়েটেড না, আমাদের সেটা ভালোও লাগে না। সহজ কথা, যেমন দেখেন একটা সহজ উদাহরণ দিই আপনাকে। ব্যাং বানান আপনি ছোটবেলায় পড়ছেন বয়জফলা আকার উমো দিয়া, রাইট? ছোটবেলা আপনি পড়ছেন, বাট বর্তমানে এই বানানটা কিন্তু ভুল। বর্তমানে ব্যাং বানান কি বয়জফলা আকার অনুস্বর ব্যাং, রাইট? এটা রাইট, বর্তমানে এটা কিন্তু ভুল। এখন আপনি যদি এটা লিখেন তাহলে কিন্তু এটা ভুল, আপনি যদি এটা লিখেন তাহলে এটা রাইট বর্তমানে। কিন্তু এখন আপনার কাছে এই জিনিসটা বেখাপ্পা লাগছে না? বেখাপ্পা লাগছে। কেন লাগছে? বিকজ আপনি ছোটবেলা থেকে এই ওয়ার্ডটার সাথে হ্যাবিচুয়েটেড, ছোটবেলার সাথে এই ওয়ার্ডটার সাথে হ্যাবিচুয়েটেড। এখন আছেন মজার ব্যাপার, আপনার ফিউচার জেনারেশন ওরা কিন্তু ছোটবেলা থেকে এটাই শিখবে, ওরা কিন্তু আপনার ফিউচার জেনারেশন ছোটবেলা থেকে এটাই শিখবে, ব্যাং বানান এভাবেই শিখবে। এখন ও যখন আপনার পর্যায়ে আসবে বা এসএসসি এইচএসসি দিবে, এখন আলটিমেটলি তখন যদি আপনি কখনো তাকে বলেন বাবা জানো একটা সময় আমরা ব্যাং বানান উমো দিয়ে লিখতাম, তখন দেখবেন আপনার উপরে হাসতেছে, কি বলো ব্যাং বানান উমো দিয়ে হয় নাকি, ছোটবেলা থেকেই তো ব্যাং বানান অনুস্বর দিয়ে লিখতেছি। এখন ব্যাপারটা হচ্ছে তার কাছে কিন্তু ব্যাং বানান এই অনুস্বর দিয়ে এটাই হ্যাবিচুয়েটেড, এটাই তার কাছে সহজ মনে হবে, তার কাছে বেশি গ্রহণযোগ্য, বরং উমো দিয়ে লিখলে তার কাছে বরং এটাই হাস্যকর। কথাটা কি ক্লিয়ার? সো এইটা বলার একটাই কারণ, যার সাথে মানুষ বেশি হ্যাবিচুয়েটেড মানুষ সেটাকে সহজে একসেপ্ট করে। হতে পারে আপনারা এই ওয়ার্ডগুলোর সাথে হ্যাবিচুয়েটেড, দ্যাট ইজ ওয়াই এই ওয়ার্ডগুলো আপনার কাছে ভালো লাগতেছে না, এটা বেশি ভালো লাগে। যেমন আমি আপনাকে একটা ওয়ার্ড বলি, আসেন মনে করেন আগামীকাল আপনার পরীক্ষার রেজাল্ট দিবে, ইংলিশে বললাম রেজাল্ট দিবে, এটা বাংলা কি? হ্যাঁ বাংলা কি বলেন তো? ফল দিবে, ফল। এখন আমরা ফল বলি নাকি? বলেন তো কি বলি? আগামীকাল আপনার পরীক্ষার ফল ফল দিবে, শুনতে ভালো লাগে? বলেন আগামীকাল আপনার পরীক্ষার ফল ফল দিবে, শুনতে ভালো লাগে? নাকি আগামীকাল আপনার পরীক্ষার ফলাফল দিবে? এইবার বলেন ফলাফল শুনতে ভালো লাগে না ফল ফল শুনতে ভালো লাগে? এইবার তো ঠিকই বলবেন স্যার ফলাফল শুনতে ভালো লাগে, ফল ফল ভালো লাগে না। কেন ভালো লাগে না? বিকজ ইউ আর নট হ্যাবিচুয়েটেড উইথ ফল ফল। আবার দেখেন মনে করেন আমি যদি বলি এই পথ দিয়ে চলচল করা নিষেধ, তাহলে কেমন লাগে? এই পথ দিয়ে চলচল করা নিষেধ, ভালো লাগে? চলচল করা নিষেধ ভালো লাগে? ভালো লাগে না। যদি বলি এই পথ দিয়ে চলাচল করা নিষেধ, তাহলে ভালো লাগে, বিকজ ইউ আর হ্যাবিচুয়েটেড উইথ দিস। তো ব্যাপারটা হচ্ছে আপনি হয়তো এই শব্দটার সাথে হ্যাবিচুয়েটেড না, এই কারণে আপনার কাছে এটা ভালো লাগতেছে। আপনি এটার সাথে হ্যাবিচুয়েটেড না, এই কারণে আপনার কাছে এটা ভালো লাগতেছে। সো তার মানে এইটা না যে আসলে এটা ভুল। আসলে কথাটা হচ্ছে শব্দকে শ্রুতিমধুর করার জন্য এটাই অ্যাকচুয়ালি শুদ্ধ, এটাই অ্যাকচুয়ালি শুদ্ধ, এটাই অ্যাকচুয়ালি শুদ্ধ, কিন্তু আমরা এটা বলে থাকি বিষয় আমাদের কাছে এটা ভালো লাগে। বুঝতে পারছেন? আশা করি ক্লিয়ার। ওয়েট, কি লিখছেন এসএমএস এটা? না ভাই কালকে বাস দিবে। ওকে, কালকে ফলাফল দিবে চেয়ে কালকে বাস দিবে, এটা বেশি সুন্দর। ওকে, আশা করি ক্লিয়ার। ওকে ফাইন, তাহলে অসমীকরণটা আশা করি ক্লিয়ার। অসমীকরণ নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? অসমীকরণ নিয়ে আর কোনো প্রশ্ন আছে কারো? আশা করি আর কারো প্রশ্ন নাই। ওকে ফাইন, তাহলে এটা আমাদের কি গেল? এটা আমাদের গেল হচ্ছে 7 নম্বর পয়েন্ট। এবার আসেন 8 নম্বর পয়েন্ট। ওকে, 8 নম্বর পয়েন্টটা কি? 8 নম্বর পয়েন্টের নাম লিখেন ব্যঞ্জন দ্বিত্বতা। ব্যঞ্জন দ্বিত্বতা। ওকে ফাইন, ব্যঞ্জন দ্বিত্বতা কি জিনিস আসেন। ব্যঞ্জন দ্বিত্বতা হচ্ছে, ব্যঞ্জন দ্বিত্বতা কি জিনিস? ব্যঞ্জন দ্বিত্বতা হচ্ছে যে কোনো একটা ব্যঞ্জনের ডাবল উচ্চারণ। কেন? জোর দেওয়ার জন্য। তাহলে লিখে রাখেন, জোর দেওয়ার জন্য, জোর দেওয়ার জন্য মানে উদ্দেশ্যটা কি ব্যঞ্জন দ্বিত্বতার? জোর দেওয়া, জোর দেওয়ার জন্য ডাবল উচ্চারণ। ওকে, জোর দেওয়ার জন্য ডাবল উচ্চারণ। ওকে, এই হচ্ছে ব্যঞ্জন দ্বিত্বতা, জোর দেওয়ার জন্য ডাবল উচ্চারণ হচ্ছে। যেমন কি ভাই, যেমন মনে করেন পাকা। এখন দেখেন পাকা থেকে হয়ে গিয়েছে পাক্কা, পাকা থেকে কি হয়ে গিয়েছে? পাক্কা। তাহলে এবার খেয়াল করেন অনেক সময়
আমরা বলি না আমার জন্য পাক্কা পাক্কা আম নিয়ে আসবা, মানে কি একটাও যাতে কাঁচা না থাকে, সব যাতে পাকা হয়। তার মানে কি জোর দেওয়ার জন্য আমি একটা ব্যঞ্জনের ডাবল উচ্চারণ করছি। আবার দেখেন মনে করেন, যেমন মনে করেন পাকা থেকে পাক্কা, আবার মনে করেন সকাল, হ্যাঁ সকাল, সকাল থেকে দেখবেন আপনার আম্মা আপনাকে এসে ডাকতেছে, এখনো ঘুমাচ্ছ, সকাল হয়ে গেছে, এর মানে কি অনেক সকাল হয়ে গেছে। সকাল হয়ে গেছে মানে কি অনেক সকাল হয়ে গেছে, কথা বুঝতে পারছেন? তো তার মানে কিন্তু সে কি করছে, জোর দেওয়ার জন্য একটা ব্যঞ্জন ডাবল উচ্চারণ করছে। আবার দেখেন আমরা অনেক সময় বলি না, আমরা অনেক সময় বলি না যে ছোট্ট সোনামণি, মনে করেন অ্যাকচুয়ালি ওয়ার্ডটা হচ্ছে ছোট, অ্যাকচুয়ালি ওয়ার্ডটা কি, অ্যাকচুয়ালি ওয়ার্ডটা হচ্ছে ছোট। এখন ছোট থেকে আমরা অনেক সময় বলি কি ছোট্ট সোনামণিরা দুষ্টামি করে না, এই যে আমরা বললাম ছোট্ট সোনামণিরা, তার মানে কি অনেক ছোট ছোট সোনামণিরা, কথা বুঝতে পারছেন? তাহলে ছোট থেকে বলতেছি কি ছোট্ট, তাহলে ছোট্ট মানে কি শিশু আর কি, যারা, কথা বুঝতে পারছেন? তাহলে এখানে দেখেন জোর দেওয়ার জন্য একটা ব্যঞ্জনের ডাবল উচ্চারণ করছি, পাকা থেকে পাক্কা, সকাল থেকে সকাল, ছোট থেকে ছোট্ট। আবার দেখেন এরকম আমরা অনেক সময় বলি যে আমি তোমায় বড় ভালোবাসি, কিন্তু এটা না বলে কি বলা হয়, আমি তোমায় বড্ড ভালোবাসি, কথা বুঝতে পারছেন? আমি তোমায় বড্ড ভালোবাসি। অবশ্য বর্তমানে বড্ড বানানো ওকার দেয়া হয় না, যদিও বড্ড বানানো ওকার দেওয়া হয় না, উচ্চারণ করি এটাই এনাফ, ওকে ফাইন। বাট বড় বানানো কিন্তু ওকার আছে, হ্যাঁ ওকে। সো খেয়াল করেন, আমি তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড্ড ভালোবাসি, ঠিক আছে? কি লিখছেন এটা? শুক্রবার শুক্রবার, হ্যাঁ এই যে শুক্রবার শুক্রবার, রাইট, এটাও হবে শুক্রবার শুক্রবার, শুক্রবার শুক্রবার, এখান থেকে উচ্চারণ করে শুক্রবার, তার মানে ক এর ডাবল উচ্চারণ হচ্ছে, ঠিক আছে? ক এর ডাবল উচ্চারণ হচ্ছে। এখানে কথা আছে, ক এর ডাবল উচ্চারণের পাশে পাশে এই র এর সাথে যে রস্যকার ছিল, ওই রস্যকারটা কিন্তু এখানে লাভ মানে ইয়া হয়েছে, মানে মাইনাস হয়ে গেছে, মানে এটা কিন্তু পরবর্তী দুইটা ধাপ। প্রথম ধাপে ক এর ডাবল উচ্চারণ হয়েছে মানে দ্বিতীয় ধাপে কিন্তু র এর সাথে রস্যকারটা লোপ পাইছে, মানে মধ্যস্বর লোপ, কিন্তু ওই যে প্রথম ধাপ অনুযায়ী নামকরণটা হয়, বুঝতে পারছেন? সেই কারণে শুক্রবার থেকে শুক্রবার কি, এটা হচ্ছে দ্বিতীয় ব্যঞ্জন, কনসেপ্ট এই ক্লিয়ার? আচ্ছা এটা কি সবাই বুঝতে পারছেন? বড় থেকে বড্ড, এখানে যেমন ক ছিল কয়ের ডাবল উচ্চারণ হয়েছে, এখানে ক ছিল কয়ের ডাবল উচ্চারণ হয়েছে, এখানে ক ছিল কয়ের ডাবল উচ্চারণ হয়েছে, কিন্তু এখানে ট ছিল টয়ের ডাবল উচ্চারণ হয়েছে। তাহলে এখানে হচ্ছে ডয় বিন্দু র ছিল, এটা ডয় বিন্দু র এর ডাবল উচ্চারণ হয়ে ডয়ের ডাবল উচ্চারণ কেন হইলো বলেন তো? এখানে ডয় বিন্দু র আছে, এখানে ডয় বিন্দু র এর ডাবল উচ্চারণ হয়ে ডয়ের ডাবল উচ্চারণ কেন হলো? ফরাজ ভাই হাত তুলেছেন, আনমিউট। জি, আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, বলেন। জি, আমি যতটুকু আসলে বুঝছিলাম সেটা হচ্ছে যে ড ডয়শূন্য আর ড একই আর কি, মানে উচ্চারণের স্থানের দিক থেকে একই আর কি। ওই দুইটা ডয়শূন্য ড যেদিকে যায় ডয়শূন্য ওদিকে যায় আর কি। আপনি এরকম একটা ব্যাখ্যা দিচ্ছেন আপনার ভিডিওতে, মানে আপনারই শোনা ব্যাখ্যা আর কি, যতটুকু মাথায় আছে বললাম। আচ্ছা ওকে, হ্যাঁ ঠিকই আছে, ব্যাখ্যাটা ঠিকই আছে। আমি একটু বিস্তারিত বুঝায় বলার চেষ্টা করতেছি, আসেন। আমি একটু বিস্তারিত বুঝায় বলার চেষ্টা করতেছি, আসেন। ওকে মিউট করে নেই, দাঁড়ান, হ্যাঁ ওকে ফাইন, শুনেন। অ্যাকচুয়ালি ডয়বিন্দুর এবং ধয়বিন্দুর এই বর্ণ দুটির উত্থাপন কোত্থেকে হয় এটা আমাদের জানতে হবে। এটা সর্বপ্রথম 1851 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বোধোদয় গ্রন্থে প্রথম এই বর্ণ দুটির ওটা কি বলে মানে ভুক্তি করেন। তো এর আগ পর্যন্ত বাংলা বর্ণমালায় ডয়বিন্দুর এবং ধয়বিন্দুর ছিল না। ডয়বিন্দুর এবং ধয়বিন্দুর পরে এসেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বারা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বারাই তো বাংলা বর্ণমালা স্থায়ী রূপ লাভ করে। তো তিনি হচ্ছে এই ডয়বিন্দুর এবং ধয়বিন্দুরটাকে স্থায়ী একটা রূপ দেন। এখন অ্যাকচুয়ালি ডটাকে মানে ডয়বিন্দু রটাকে তিনি বলেছেন এটা ড এর একটা রূপ, আবার ঢয় বিন্দু র এটাকে বলেছেন ঢ এর একটা রূপ। এবং স্টিল নাও এই কারণে আপনি দেখবেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে আমাদের ভাষার মধ্যে কিন্তু অনেক মিল আছে, অনেক মিল। এই যে ডয়বিন্দুর আমরা বলি কিন্তু ডয়বিন্দুর ওরা সেটাকে বলে ড, আমরা যেটাকে বলি ডয়বিন্দুর ওরা সেটাকে বলে ড। যেমন আমরা দেখবেন বলি হচ্ছে বড় ভাই, ওরা বলে বড়া ভাই, বড়া ভাই, ঠিক আছে? তার মানে বড় ভাই, ওরা বলতেছে কি বড়া ভাই, বুঝতে পারছেন? সো আবার দেখেন আমরা বলি গাড়ি, ওরা বলে কি গাড্ডি, গাড়ি কি বলতেছে গাড্ডি, ঠিক আছে? সো এরকম আমরা যেখানে ঢয়বিন্দু মানে ঢয়বিন্দুরা বলি, ওরা সেখানে ঢ বলে। তার মানে অ্যাকচুয়ালি ডয়ের জায়গায় শ্রুতি মধুরতার জন্য ডয় বিন্দু র ব্যবহার করা যাবে। আবার বলছি,
ডয়ের জায়গায় শ্রুতি মধুরতার জন্য ডয় বিন্দু র ব্যবহার করা যাবে। যেমন আমি আরেকটা লজিক দেখাই, এটা তো এতক্ষণ আপনাদেরকে হিস্ট্রি বললাম, এবার আমি লজিক দেখাই। আসলে লজিক কি? সন্ধিতে একটা নিয়ম আছে, আপনারা যারা মোটামুটি পড়াশোনা করেন তারা এটা পড়েছেন আগে, আমি যদিও এখনো সন্ধি পড়াই নাই, তো সন্ধির সময় পড়াবো, জাস্ট এখন বুঝাচ্ছি, এই হিসাবটা মিলানোর জন্য বুঝাই দিচ্ছি। ক চ ট ত প এরপরে যদি কোনো স্বরবর্ণ থাকে তাহলে এই ক চ ট ত পটা হয়ে যায় গ জ ড দ ব, রাইট? আবার বলছি, ক চ ট ত প এগুলা যখন এগুলার পরে কোনো স্বরবর্ণ থাকে এটা হয়ে যায় গ জ ড দ ব। কথা কি ক্লিয়ার? যেমন দেখেন, যেমন মনে করেন আমি যদি বলি দিক, আমি যদি বলি দিক যোগ অন্ত, দিক যোগ অন্ত, তাহলে খেয়াল করেন ক আছে, ক এর পরে স্বরবর্ণ আছে অ, তাহলে এই কটা কি হয়ে যাবে? কটা হয়ে যাবে গ, তার মানে হয়ে যাবে কি দিগন্ত, রাইট? কটা কি হয়ে যাবে? দিগন্ত। কথা বুঝতে পারছেন? তো সহজ জিনিস। আবার দেখেন এই যে ডুব, ডুব যোগ অন্ত, খেয়াল করেন আমি যদি বলি ডুব যোগ অন্ত, তাহলে খেয়াল করেন ডুব প আছে, প এর পরে কি আছে? স্বর আছে, তাহলে দুটো মিলে কি হয়ে যাবে? দুটো মিলে হয়ে যাবে প এর জায়গাটা হয়ে যাবে কি ব, সো তার মানে এটা হয়ে যাবে ডুবন্ত, রাইট? তার মানে লজিক্যালি কোন জায়গায় যদি ট থাকে, ট এর পরে আমাদের কোন স্বর থাকলে এটা কি ড হওয়ার কথা, কিন্তু দেখবেন শব্দকে শ্রুতিমধুর করার জন্য বেশিরভাগ জায়গায় ড এর পরিবর্তে ডয় বিন্দু রয় বসতেছে। যেমন দেখেন আমি যদি বলি শর্ট যোগ আনন, শর্ট যোগ আনন, দেখেন এটাকে কিন্তু আমরা কখনোই ষডানন বলি না, হওয়ার কথা ছিল কিন্তু ষডানন, কিন্তু আমরা বলি কি ষড়ানন। আবার দেখেন শর্ট যোগ ঋতু, আমরা কিন্তু কখনো ষড ঋতু বলি না, ষড ঋতুই হওয়ার কথা ছিল কিন্তু আমরা ষড ঋতু বলি না, আমরা বলি কি ষড় ঋতু, রাইট? তো তার মানে ডয় বিন্দু রয়ের মানে ডয়ের পরিবর্তে ডয় বিন্দু র বসতেছে, ঠিক সেম কারণেই এখানে বড়ের জায়গায় বড্ড হয়েছে। বুঝতে পারছেন? এখন কি ক্লিয়ার? জিনিসটা কি বুঝছেন? মানে দুইটা একই বর্ণ ধরতে হবে, দুইটা একই বর্ণ। জিনিসটা কি ক্লিয়ার ভাই? সবাই কি বুঝছেন? ওকে, ভেরি গুড, আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে ব্যঞ্জন দ্বিত্বতা নিয়ে আমাদের আর কোনো প্রশ্ন নাই। জোর দেওয়ার জন্য একটা ব্যঞ্জনের ডাবল উচ্চারণ, পাকা থেকে পাক্কা, সকাল থেকে সকাল, ছোট থেকে ছোট্ট, বড় থেকে বড্ড, শুক্রবার থেকে শুক্রবার, এগুলো সব হচ্ছে ব্যঞ্জন দ্বিত্বতা। ওকে ফাইন, এবার সে 9 ও 10 নাম্বার দুটো আমরা একসাথে শিখবো। হ্যাঁ, 9 ও 10 দুটো আমরা একসাথে শিখবো, আসেন। 9 10 দুটো আমরা একসাথে শিখি, আসেন। 9 নম্বর পয়েন্ট, 9 নম্বর পয়েন্ট হচ্ছে ব্যঞ্জন চ্যুতি, ব্যঞ্জন চ্যুতি। আর 10 নম্বর পয়েন্ট হচ্ছে, একটু গ্যাপ দিয়ে লিখবেন, ব্যঞ্জন বিকৃতি। দুটো আমরা একসাথে শিখবো। হ্যাঁ, ব্যঞ্জন চ্যুতি আর ব্যঞ্জন বিকৃতি। ওকে, ব্যঞ্জন চ্যুতি আর ব্যঞ্জন বিকৃতি। আচ্ছা, এখন আসেন এই ব্যঞ্জন চ্যুতিটা কি আর ব্যঞ্জন বিকৃতিটা কি, দুটো আমরা একসাথে শিখবো, ঠিক আছে? কি বুঝি নাই, কি লিখছেন এটা এসএমএস এ? স্যার সরানন অর্থ কি? ও, সরানন অর্থ কি? আচ্ছা, স্বর আনন মানে 6টা মাথা আছে যার, ঠিক আছে? 6টা মাথা আছে যার, এটা মেবি দেবী দুর্গা না, দেবী দুর্গা না শ্রীকৃষ্ণ, কাকে জানি বলে, আমি ভুলে গেছি এই মুহূর্তে, এই মুহূর্তে মনে পড়তেছে না। দেবী দুর্গা নইলে দেবী দুর্গাই হওয়ার কথা, বাট এই মুহূর্তে মনে পড়তেছে না। দাঁড়ান 1 মিনিট, আপনাদেরকে লাইনে রেখেই সলভ করে নিই। নাকি বিষ্ণু, না বিষ্ণুর তো মনে হয় 4 মাথা, রাবণের তো 10 মাথা। আচ্ছা ওয়েট, দাঁড়ান এখনই দেখতেছি। স্ক্রিন শেয়ার, ওকে স্টার্ট নাও। আমরা দেখি, আসেন। সরানন, কোনো কিছু হইলেই, প্রবলেম হইলেই আমি সবসময় আগে এটা চেক করি। আপনারাও এই অভ্যাসটা করেন, ইনশাল্লাহ ভালো করবেন। ওকে, সরানন, সরানন, আসেন। সরাননকে 6 মুখ বিশিষ্ট, কার্তিকেয়, কার্তিকেয়, কার্তিকেয়। বুঝতে পারছেন? এটা হচ্ছে, না কার্তিকেয়, কার্তিকেয় তো হচ্ছে গজাননের বড় ভাই, না গজাননের ছোট ভাই, এটা প্যাচ লাগতেছে। আচ্ছা, হিন্দু ধর্মাবলম্বী কেউ যদি থাকেন উনি ভালো বলতে পারবেন, বাট মানে আপনাদের কোন দেবতার 6টা আনন, আনন মানে হচ্ছে মাথা, মাথা আছে, 6টা মাথা আছে, ফলানন।
আই ডোন্ট নো, আমার মাথায় আসতেছে না। 16 ভুজ এটা একটা পড়ছিলাম, দেবী দুর্গার তো আবার 10 ভুজা। কি লিখছেন এটা ভাই? অ্যাপ নেম কি? ও, অ্যাপ নেম হচ্ছে বানান আন্দোলন। আমি আপনাদেরকে প্রথম ক্লাসে এটার কথা বলেছিলাম, বানান আন্দোলন। বানান আন্দোলন। আচ্ছা, স্বরানোর মানেটা কি আমি পরে আবার মানে বিভিন্ন বই ঘেটে আপনাদেরকে বলে দিব না। যাই হোক, এই দুটো আসে না, ব্যঞ্জন চ্যুতি আর ব্যঞ্জন বিকৃতি। আমি বইয়ের টেকনিক বাদ দিয়ে আমি আমার টেকনিক দেখাচ্ছি, বিকজ এটা বইয়ের টেকনিকের চেয়ে আমার টেকনিকটাই খুব বেশি সহজ। ব্যঞ্জন চ্যুতি এটার মধ্যে লিখেন গার্লফ্রেন্ড 2টা, আর ব্যঞ্জন বিকৃতিতে লেখেন গার্লফ্রেন্ড 1টা। সহজ কথা। একটার মধ্যে লেখেন গার্লফ্রেন্ড 2টা, একটার মধ্যে লেখেন গার্লফ্রেন্ড 1টা। ব্যঞ্জন চ্যুতি গার্লফ্রেন্ড 2টা, ব্যঞ্জন বিকৃতি গার্লফ্রেন্ড 1টা। ওকে, এখন আসেন ব্যঞ্জন চ্যুতি, এখানে লিখবেন গার্লফ্রেন্ড 2টা, একটা চলে যাবে, একটা চলে যাবে, ঠিক আছে। আর ব্যঞ্জন বিকৃতিতে লিখবেন গার্লফ্রেন্ড 1টা, কিন্তু বারবার চেঞ্জ করে, ঠিক আছে, কিন্তু বারবার চেঞ্জ করে। ওকে, বারবার চেঞ্জ করে। ওকে, তাহলে এবার খেয়াল করেন, প্রথমে কিন্তু যখন বলছে গার্লফ্রেন্ড 2টা গার্লফ্রেন্ড 1টা, তখন মেয়েরা বেশিরভাগ বলছে যে স্যার ব্যঞ্জন বিকৃতি এটা ভালো, আর ব্যঞ্জন চ্যুতি এটা ভালো না, ঠিক আছে। কি বলছে? কার্তিকের 6 হাত মেবি। আচ্ছা, হোয়াট এভার, যাই না, এটা দেখলে পরে বুঝতে পারবো। যাই হোক, এবার খেয়াল করেন, আহ বারবার একটা হচ্ছে গার্লফ্রেন্ড 2টা, একটা চলে যাবে, আর একটা হচ্ছে গার্লফ্রেন্ড 1টা, কিন্তু বারবার চেঞ্জ করে। এখন আসেন আমরা উদাহরণ দেখি। আসেন উদাহরণ দেখি। যেমন মনে করেন, আমি যদি বলি বড় দাদা, আমি যদি বলি বড় দাদা, এখান থেকে হয়ে গেছে বড়দা, হয়ে গেছে কি বড়দা। তাহলে দেখেন তো ভাই, কয়টা ছিল? বলেন কয়টা ছিল? 2টা। আছে কয়টা? 1টা। যদি আমি বলি বউ দিদি, ভালো করে খেয়াল করবেন, আমি যদি বলি বউ দিদি, তাহলে কয়টা ছিল? 2টা। আছে কয়টা? বৌদি কয়টা আছে? 1টা। আমি যদি বলি ছোট কাকা, আমি যদি বলি ছোট কাকা, এখান থেকে হয়ে গেছে ছোটকা, হয়ে গেছে কি? হয়ে গেছে ছোটকা। তাহলে কয়টা ছিল? 2টা। কয়টা আছে? 1টা। কথা কি ক্লিয়ার? তার মানে ব্যাপারটা হচ্ছে, ব্যঞ্জন যদি 2টা থাকে, 2টার থেকে একটা লোপ পায়, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। এটার নাম হচ্ছে ব্যঞ্জন চ্যুতি, মানে ব্যঞ্জনটা লোপ পাবে। আর ব্যঞ্জন বিকৃতি হচ্ছে একটাই থাকবে, কিন্তু সেটা চেঞ্জ হবে, মানে ওটা চলে যাবে, কোনো সমস্যা নাই, সে জায়গায় আরেকজন চলে আসবে। যেমন যেমন মনে করেন লেবু, তাহলে ল চলে গেছে, কোনো সমস্যা নাই, দন্ত ন চলে আসছে, নেবু। যেমন মনে করেন কপাট, ঠিক আছে, কপাট, তাহলে এবার খেয়াল করেন প চলে আসছে, কোনো সমস্যা নাই, কবাট। যদি বলি আমি দাইমা, যদি বলি আমি দাইমা, দ চলে গেছে, কোনো সমস্যা নাই, ধাইমা, ঠিক আছে, ধাইমা। যদি বলি আমি কপাট থেকে কবাট, দাইমা থেকে ধাইমা, লেবু নেবু। যদি বলি আমি পানি, প চলে গেছে, কোনো সমস্যা নাই, এটা হয়ে গেছে হানি। তাহলে এগুলো কিসের উদাহরণ? সব সব হচ্ছে ব্যঞ্জন বিকৃতির উদাহরণ। কনসেপ্ট কি ক্লিয়ার? তাহলে ব্যঞ্জন চ্যুতি কি? গার্লফ্রেন্ড 2টা, একটা চলে যাবে। আর ব্যঞ্জন বিকৃতি কি? গার্লফ্রেন্ড একটাই, কিন্তু বারবার চেঞ্জ করে, ঠিক আছে। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, এটাই আমি এক্সপেক্ট করতেছিলাম আপনাদের কাছ থেকে, যে স্যার লাল নাল বা বিষমী ভবনের সাথে এটা প্যাচ লাগে। ভেরি গুড, খেয়াল করেন, লাল থেকে নাল, এটা তো প্যাচ লাগতেছে ভাই, বিষমী ভবনের সাথে তো এটা প্যাচ লাগতেছে। খেয়াল করেন, প্যাচটা ক্লিয়ার করে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে লাল নাল, এখানেও তো একটা ব্যঞ্জন চলে গেছে, আরেকটা চলে আসছে। এই যে লটা চলে গেছে, লয়ের জায়গায় ন চলে আসছে। তাহলে এই জায়গায় তো ল চলে গেছে, লয়ের জায়গায় ন চলে আসছে। তাহলে এটাকে আমরা বিষমী ভবন বলতেছি, এটাকে আমরা ব্যঞ্জন বিকৃতি কেন বলতেছি? বিকজ বিষমী ভবনে দুটো সমবর্ণ থাকে, দুটো সমবর্ণের একটা পরিবর্তন হবে, কিন্তু এখানে দুটো সমবর্ণ থাকা লাগবে বাধ্যতামূলক না, যে কোনো একটা থাকবে, ওইটাই চলে যাবে, ওই জায়গায় আরেকটা চলে আসবে। খেয়াল করেন, প চলে গেছে, এখানে 2টা প ছিল নাই, একটা প ছিল, ওইটাই চলে গেছে, ওই জায়গায় ব চলে আসছে। পানি, একটা প ছিল, ওই জায়গায় ব চলে গিয়ে হ চলে আসছে, প চলে গিয়ে এই জায়গায় দ ছিল, দ চলে গিয়ে ধ চলে আসছে। মানে একটা বর্ণ থাকবে, ওইটাই চেঞ্জ হয়ে আরেকটা চলে আসবে। আচ্ছা, এখন আবার মনে হতে পারে ভাই, তাহলে 2টা সমবর্ণই যদি হয়, তাহলে 2টা সমবর্ণ থাকলে এটার সাথে তো আবার ব্যাচ লাগে, এই যে ব্যঞ্জন চ্যুতিতে। কিন্তু এখানে আবার কি হয় খেয়াল করেন, এটা দুটো সমবর্ণের একটা পরিবর্তন হয়, আর এটা দুটো সমবর্ণের একটা ডাইরেক্ট বিচ্যুতি হয়, বাদ থাকবেই না। বুঝতে পারছেন? সো 3টা জিনিস একসাথে বলছি। দুটো সমবর্ণের একটা পরিবর্তন হলে সেটার নাম বিষমী ভবন।
একটা বর্ণই থাকবে, সেটাই পরিবর্তন হবে, সেটার নাম হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। তো ওই যে শাক শাক, এই যে এটাই কিন্তু শাক, শাক থেকে হয়ে গেছে শাক, হ্যাঁ শাক থেকে হয়ে গেছে শাক, মানে অ্যাকচুয়ালি নিয়ম অনুসারে এটা ব্যঞ্জন বিকৃতি। ক ছিল, ক চলে গেছে, কয়ের জায়গায় গ চলে আসছে, বুঝতে পারছেন? আচ্ছা, তো তারপর হচ্ছে যদি দেখেন যে দুটো সমবর্ণর, সরি দুটো সমবর্ণ না, একটা বর্ণই আছে কিন্তু দুটো সমবর্ণ আছে, দুটো সমবর্ণের মধ্যে থেকে একটা চলে গেছে, ডাইরেক্ট চলে গেছে, মানে পরিবর্তন সেরকম না, ডাইরেক্ট চলে গেছে, তাহলে সেটা হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। ওকে, এবার বলেন এটা আর কোনো কোশ্চেন আছে? ভেরি গুড, আপনারা ধরতে পারছেন জিনিসটা, ভেরি গুড। এখন বলেন আর কোনো কোশ্চেন আছে? ফারাজ ভাইয়ের আরো কোশ্চেন আছে। ওকে ফারাজ ভাই আনমিউট। জি স্যার, এই প্রশ্নটা হচ্ছে যে ব্যঞ্জন বিকৃতিতে ওই কপাট কবাট, তারপর হচ্ছে দাইমা ধাইমা, এটা যে দেখলাম, কিন্তু এখানে বর্ণগুলো আসলে কি ভিত্তিতে পরিবর্তন হচ্ছে? মানে এটা যেমন প ব হচ্ছে একই বর্ণের, আবার দ দেখলাম ধ হচ্ছে একই বর্ণের, কিন্তু ল আর ন, প আর হটা কিভাবে হলো, এই জিনিসটা একটু জানতে চাচ্ছি আমি। ও, এটা তো অ্যাকচুয়ালি বাধ্যতামূলক না যে একই বর্ণের হতে হবে, একই বর্গের হতে হবে, এটা বাধ্যতামূলক না। ফ্যাক্টটা হচ্ছে আমরা উচ্চারণের যেটা সহজ প্রবণতা, আমি আগেই বলছি উচ্চারণের সহজ প্রবণতা। তো উচ্চারণের সহজ প্রবণতার জন্য এখন মনে করেন পানিকে কেউ যদি মানে এখন মনে করেন এই যে প কে তো অনেকে ফ দিয়ে উচ্চারণ করে, সেটাও হবে। নোয়াখালীতে যেটা আর কি, নোয়াখালীতে যেটা দেখা যায়, হ্যাঁ পানিকে হানি হ্যাঁ, বলে আর এই কি যেমন নোয়াখালীতে। আপনি দেখেন না, নোয়াখালীতে ওরা কিন্তু পানিকে মানে প কে বলতেছে হ, আবার রংপুরের দিকে যদি যান ওরা কিন্তু ও বলতেছে প জি কে প দিয়ে উচ্চারণ করে বেশি, ওরা দেখবেন বলে যে জি, ফাঁকা বাড়ি। এই ফাঁকা হ্যাঁ বাড়ি জি মানে জি কিন্তু, ফাঁকা বাড়ি মানে কিন্তু শূন্য বাড়ি না, ফাঁকা বাড়ি মানে পাকা বাড়ি, পাকা বাড়ি বুঝাইতে চাইছে, কিন্তু বলতেছে কি ফাঁকা বাড়ি। বুঝতে পারছেন? জি 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 জি। বুঝতে পারছেন? না না, হ্যাঁ বুঝছি, নোয়াখালী লোকেরা ঠিক একই কথা বলে আর কি। ওই ওনাদের একবার বলছিলাম যে আপনার পাকটা খুব ভালো হয়েছে আর কি, উনি কথাটা পুরো উল্টা ভাবে বুঝছে আর কি মিনিং। ওকে ভাই, ঠিক আছে, জি, থ্যাংক ইউ। ধন্যবাদ। ওকে ওকে, আমরা আমরা মিউট করে দেই, আমরা ক্লাসে ফিরে আসি। ওকে ফাইন, তাহলে আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। আমরা চলে আসি এবার 11 নম্বর পয়েন্টে, আমরা চলে আসি 11 নম্বর পয়েন্টে। 11 নম্বর পয়েন্টটা কি আমরা একটু দেখি। ওকে ফাইন, আসেন। 11 নম্বর পয়েন্টটা হচ্ছে, লিখেন স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি, আচ্ছা স্বরসঙ্গতি জিনিসটা কি? স্বরসঙ্গতির ব্যাপারটা হচ্ছে, স্বরসঙ্গতির ব্যাপারটা হচ্ছে সমীভবনের যে কাজ, সেই কাজটাই এখানে হবে স্বরসঙ্গতির কাজটা, বুঝতে পারছেন? ধাইমা পিনায়ন না, হ্যাঁ ধাইমা পিনায়ন, ঠিক আছে, দাইমা ধাইমা এটা পিনায়ন, কিন্তু পিনায়ন কোন ক্ষেত্রে হবে সেটা পরে বলবো। আরে ভাই আগের থেকে পারলে তো সমস্যা, এই জন্যই এটা পিনায়ন, কিন্তু ব্যঞ্জন বিকৃতিও হবে, ঠিক আছে, আমি পরে বলবো, এগুলো নিয়ে কাহিনী আছে, ক্লাস শেষ করি আগে। ওকে, সো স্বরসঙ্গতি, স্বরসঙ্গতি জিনিসটা কি? স্বরসঙ্গতি হচ্ছে এখানে একটা স্বর নিয়ে খেলা হবে, আমি নাম থেকেই বুঝতে পারতেছি যে স্বরের সঙ্গতি ঘটবে, মানে স্বরটা পরিবর্তন হবে। আচ্ছা ওকে ফাইন, তাহলে স্বর যেহেতু পরিবর্তন হবে, তার মানে এখানে ব্যঞ্জন নিয়ে কিছু হবে না, ব্যঞ্জন বর্ণের কিছুই হবে না। ভেরি গুড, চলুন আমরা একটা উদাহরণ দেখি। যেমন মনে করেন মূলা, মূলার থেকে হয়ে গেছে মূল, মূলার থেকে হয়ে গেছে কি মূল। খেয়াল করেন এখানে ব্যঞ্জন ছিল ম, এখানে ছিল ল, এখানেও সেম আছে, তার মানে ব্যঞ্জনের পরিবর্তন হয় নাই। এখানে আকার ছিল, আকারটা পরিবর্তনে ওকার হয়েছে, তার মানে এখানে ব্যঞ্জনের পরিবর্তন হয় নাই, কেবল স্বরের পরিবর্তন হয়েছে। এটাই হচ্ছে স্বরসঙ্গতি। এই স্বরসঙ্গতিটা অনেকটা সমীভবনের মতো। সমীভবনে কি হয়, একটা ব্যঞ্জনের কারণে আরেকটা ব্যঞ্জন চেঞ্জ হয়, মনে আছে? ওই যে কাদনা থেকে কান্না, রাধনা থেকে রান্না, বদযোগ জাত বসজাত, তৎযোগ হিত তদ্ধিত, পদযোগ হতি পদ্ধতি, এগুলো সব কি ছিল? সমীভবন। মানে একটা স্বরে একটা ব্যঞ্জনের কারণে আরেকটা ব্যঞ্জন চেঞ্জ হয়েছে, এটা ছিল কোথায়? সমীভবনে। আর একটা স্বরের কারণে যদি আর একটা স্বর চেঞ্জ হয়, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে স্বরসঙ্গতি। এখন প্রশ্ন হচ্ছে স্বরসঙ্গতি কত প্রকার? এটা 5 প্রকার। স্বরসঙ্গতি কত প্রকার? এটা হচ্ছে 5 প্রকার। একটা হচ্ছে প্রগত, একটা হচ্ছে পরাগত,
একটা হচ্ছে পরাগত, একটা হচ্ছে অন্যান্য, একটা হচ্ছে অন্যান্য, প্রগত, পরাগত, অন্যান্য, একটা হচ্ছে রূপক, একটা সরি রূপক না, একটা হচ্ছে আহ প্রগত, পরাগত, অন্যান্য, একটা হচ্ছে মধ্যগত, মধ্যগত, এন্ড লাস্ট ওয়ান সেটা হচ্ছে চলিত বাংলা স্বরসঙ্গতি, চলিত বাংলা স্বরসঙ্গতি, চলিত বাংলা স্বরসঙ্গতি। ওকে, এই হচ্ছে টোটাল 5টা। কি কি? প্রগত, পরাগত, অন্যান্য, মধ্যগত, চলিত বাংলা স্বরসঙ্গতি। লিখে ফেলেন সবাই, একটু লিখে ফেলেন সবাই। প্রগত, পরাগত, মধ্যগত, অন্যান্য, চলিত বাংলা স্বরসঙ্গতি, টোটাল 5টা প্রকার আছে। আচ্ছা, এখন আসেন তাহলে প্রগত আর পরাগত এটা টেকনিক ওই আগেরটাই, জোরজার মুল্লুকতার ওই টেকনিকই, খালি ওইখানে আমরা দেখছি ব্যঞ্জনের কারণে ব্যঞ্জন চেঞ্জ, এখানে স্বরের কারণে স্বর চেঞ্জ। যেমন কি আসেন, যেমন দেখেন আমি যদি বলি, আমি একই জিনিস একই উদাহরণ দিয়েই, একটা উদাহরণ দিয়ে আমি 3টাই বোঝানোর চেষ্টা করতেছি, খেয়াল করেন। আমি যদি বলি মুজা, আমি যদি বলি মুজা, এখন মুজার থেকে হয়ে গিয়েছে মুজো, মুজার থেকে হয়ে গিয়েছে কি মুজো। তাহলে এখন খেয়াল করেন, এখানে এখানে ব্যঞ্জন তো আমি দেখবো না, শুধু স্বর দেখবো। এখানে দেখেন রস্যুকার, আর এখানে আছে আকার, আবার এখানে আছে রস্যুকার, এখানে আছে ওকার। এখন বলেন তো কে চেঞ্জ হয় নাই? বলেন কে চেঞ্জ হয় নাই? রস্যুকার চেঞ্জ হয় নাই, তাহলে শক্তি বেশি কার? রস্যুকারের। রস্যুকারটা কোথায় আছে? প্রথমে, নাম কি? প্রগত। এবার আসেন, যদি বলি আমি মুজা, মুজার থেকে যদি বলি আমি মজা, যদি বলি আমি মজা, তাহলে এবার খেয়াল করেন, এখানে আছে রস্যুকার, আর এখানে আছে আকার, আর এখানে আছে ওকার, এখানে আছে আকার। এবার দেখেন তো কে চেঞ্জ হয় নাই? আকারটা চেঞ্জ হয় নাই, তাহলে শক্তি বেশি কার? আকারের। আকার কোথায় আছে? পরে। সো নাম কি? পরাগত। এবার দেখেন, যদি বলি আমি, যদি বলি আমি মুজা, মুজার থেকে না, যদি বলি আমি মোজা, মোজার থেকে যদি বলি আমি মুজো, মোজার থেকে যদি বলি আমি মুজো। এবার খেয়াল করেন, এখানে প্রথমে আছে ওকার, এখানে আছে আকার, আবার এখানে আছে প্রথমে রস্যুকার, এখানে আছে ওকার। এখন দেখেন, ওকারের জায়গায় কি ওকার আছে? নাই। আকারের জায়গায় কি আকার আছে? নাই। দুইটাই চেঞ্জ। এই কারণে এটার নাম কি? এটার নাম হচ্ছে অন্যান্য স্বরসঙ্গতি। কনসেপ্টটা কি ক্লিয়ার? এই 3টা বুঝেন নাই এমন কেউ আছেন? আলহামদুলিল্লাহ। 3টা বুঝেন নাই কেউ আছেন? আশা করি বুঝতে পারছেন, তারপরে জানান আমাকে একটু যে সবাই বুঝতে পারছেন কিনা। আশা করি বুঝতে পারছেন, তারপর আমাকে একটু জানান যে সবাই বুঝতে পারছেন কিনা। সবাই ক্লিয়ার? একদম ভেরি ক্লিয়ার? ভেরি ক্লিয়ার। কয়জন ক্লাস করতেছে? 38 স্টুডেন্ট ক্লাস করতেছে। ওকে, দাঁড়ান। তাহলে আমরা এখন দেখেন যেটাতে ছিলাম সেটা হচ্ছে প্রগত, পরাগত, অন্যান্য। অন্যান্যটা অনেকেই বলেছেন আরেকবার বোঝানোর জন্য, আমি আরেকবার বুঝাই দিচ্ছি, ব্যাপারটা খেয়াল করেন। মোজা থেকে হয়ে গিয়েছে মুজো। হ্যাঁ, মোজা থেকে হয়ে গিয়েছে কি? মুজো। এখন মোজা এখানে হচ্ছে ছিল, আমার তো ব্যঞ্জন বর্ণ আমি দেখবো না, ম ওকার মানে ও ছিল, জয় আকার মানে আ ছিল, আবার এখানে ম রস্যুকার আর জ ওকার। এখন দেখেন, ওকারের জায়গায় কি ওকার আছে? নাই। আকারের জায়গায় কি আকার আছে? নাই। তার মানে দুইটাই চেঞ্জ হয়েছে। যেহেতু দুইটাই চেঞ্জ হয়েছে, নাম হচ্ছে পরাগত, সরি, নাম হচ্ছে অন্যান্য স্বরসঙ্গতি। যদি যে কোনো একটা চেঞ্জ হইতো, যদি একটা সেম থাকতো, তাহলে আমরা দেখতাম কোনটা সেম আছে, যেটা সেম আছে সেটার নামে নামকরণ করতাম। কথা বুঝতে পারছেন? এই যে এখানে দেখেন, এখানে যে কোনো একটা সেম আছে, এটা সেম আছে, এটাতে আবার এটা সেম আছে। যদি যে কোনো একটা থাকতো তাহলে আমরা সেটার নামে নামকরণ করতাম। বুঝতে পারছি? ওকে, তাহলে এই 3টা আশা করি ক্লিয়ার। এবার হচ্ছে মধ্যগত। মধ্যগতটা কি? মধ্যগত হচ্ছে দুই পাশের দুইটার চাপে মাঝখানেরটা চেঞ্জ হয়ে দুই পাশের দুইটার মতো হয়ে যাবে, এটা নাম হচ্ছে মধ্যগত। যেমন মনে করেন বিদেশি, যেমন মনে করেন বিদেশি, বিদেশির থেকে হয়ে গেছে দেখবেন বিদেশি, বিদেশি থেকে কি হয়ে গেছে? বিদেশি, বিদেশি। ঠিক আছে, তাহলে এবার খেয়াল করেন মধ্যগত, এগুলো কিসের উদাহরণ? মধ্যগত। বিদেশি থেকে বিদেশি। আবার দেখেন, যেমন মনে করেন জিলাপি,
জিলাপি, খেয়াল করেন জিলাপির থেকে হয়ে গেছে জিলিপি। আমি কিন্তু ব্যঞ্জন বর্ণ দেখবো না, আগেই বলছি। এখানে দেখেন স্বর ছিল কি, এপাশে রস্বীকার এপাশে রস্বীকার, মাঝখানেরটা ছিল একার। এই দুই পাশের দুই রস্বীকারের চাপে এই মাঝখানের একার এই বেচারাও রস্বীকার হয়ে গেছে। আবার দেখেন এই যে জিলাপি থেকে জিলিপি, এখানে দুই পাশে দুইটা রস্বীকার ছিল, মাঝখানে ছিল আকার, দুই পাশে দুই রস্বীকারের চাপে মাঝখানের আকারও রস্বীকার হয়ে গেছে। মোট কথা দুই পাশের দুইটা বর্ণ একরকম থাকবে, মাঝখানের বর্ণটা প্রথমে ভিন্ন রকম থাকবে, বাট পরবর্তীতে একরকম হয়ে যাবে। এটার নামই হচ্ছে মধ্যগত স্বর সঙ্গতি। কনসেপ্ট ক্লিয়ার? সবাই কি বুঝছেন ভাই? কারো কোনো কোশ্চেন বলতে পারেন? আশা করি ক্লিয়ার, প্রশ্ন থাকার কথা না। মধ্যগত স্বর সঙ্গতি, ওকে ফাইন। আচ্ছা, এবার আসেন চলিত বাংলা স্বর সঙ্গতি। খুব মনোযোগ দিয়ে শুনবেন। চলিত বাংলা স্বর সঙ্গতি, চলিত বাংলা স্বর সঙ্গতির অস্তিত্ব বর্তমান ভাষাবিজ্ঞানীরা বিশ্বাস করেন না। ঠিক আছে, চলিত বাংলা স্বর সঙ্গতির অস্তিত্ব বর্তমান ভাষাবিজ্ঞানীরা বিশ্বাস করেন না। এর কারণ চলিত বাংলা স্বর সঙ্গতির উদাহরণগুলোর বেশিরভাগই হয় প্রগত নইলে পরাগত, এই দুটি দিয়ে চমৎকার ভাবে রিপ্রেজেন্ট করা যায়। এই কারণে বর্তমান ভাষাবিজ্ঞানীরা চলিত বাংলা স্বর সঙ্গতির কোন অস্তিত্ব বিশ্বাস করেন না। আপনি গত 20 বছরের যে কোনো পরীক্ষার প্রশ্নকে অ্যানালাইসিস করতে পারেন, কোনোদিন কোন পরীক্ষায় আজ পর্যন্ত চলিত বাংলা স্বর সঙ্গতির প্রশ্ন আসে নাই, ফিউচারও আসবে না। বিকজ বললাম তো, এই জায়গাটা বর্তমানে চলিত বাংলা স্বর সঙ্গতিটা ওই প্রগত আর পরাগত দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। আপনি চাইলে ক্লাস 9-10 এর ব্যাকরণ বইতে যে উদাহরণগুলো আছে চলিত বাংলা স্বর সঙ্গতির, সেই উদাহরণগুলো একটু দেখে নিতে পারেন। আমি কয়েকটা উদাহরণ আপনাদেরকে উল্লেখ করে দিচ্ছি। ক্লাস 9-10 এর ব্যাকরণ বইতে 2021 সাল না 2020 সালের বইতে, 2021 সালের বইতে তো ধ্বনি পরিবর্তন অধ্যায়টাই নাই, ধ্বনি পরিবর্তন অধ্যায়ই নাই 2020 সালের বইতে। 2020 সালের বইতে 2020 সালের বইতে আপনি দেখবেন, 2020 সালের বইতে দেখবেন চলিত বাংলা স্বর সঙ্গতির উদাহরণ যেগুলো দেয়া আছে, এগুলোর মধ্যে একটা উদাহরণ আছে এরকম যে ইচ্ছা, ইচ্ছার থেকে হয়ে গিয়েছে ইচ্ছে। আবার দেখবেন দেওয়া আছে চুলা, চুলার থেকে হয়ে গিয়েছে চুলো। আবার দেখবেন দেওয়া আছে মিঠা, মিঠার থেকে হয়ে গিয়েছে মিঠে, মিঠার থেকে হয়ে গিয়েছে মিঠে। আবার দেখবেন দেওয়া আছে মেলামেশা, মেলামেশার থেকে মেলামেশা, মেলামেশার থেকে হয়ে গিয়েছে মিলামিশা, মিলামিশা। তাহলে না, ওয়ার্ডটা ছিল হচ্ছে মিলামেশা, মিলামেশার থেকে হয়ে গিয়েছে মেলামেশা। ওকে, মেলামেশা, ওকে ফাইন, মেলামেশা। তাহলে এইবার খেয়াল করেন, এই যে ইচ্ছা ইচ্ছে, চুলা চুলো, মিঠা মিঠে, মিলামেশা মেলামেশা, একটু অ্যানালাইসিস করি আমরা, দেখবেন এই সবগুলোই হয় প্রগত নইলে পরাগতর উদাহরণ। দেখেন এই যে এখানে ছিল রস্বীকার, এখানে আছে রস্বীকার, এখানে আছে আকার, এখানে আছে একার, মানে আকারটা পরিবর্তন হয়েছে। তাহলে কে পরিবর্তন হয় নাই? রস্বীকার পরিবর্তন হয় নাই। শক্তি বিশিকার, রস্বীকারের কোথায় আছে? প্রথমে, নাম কি? প্রগত। আবার দেখেন চুলা চুলো, এখানে আছে রস্যকার, এখানে আছে রস্যকার, এখানে আকার পরিবর্তন হয়ে গেছে। তাহলে কে পরিবর্তন হয় নাই? রস্যকার। কার উদাহরণ? প্রগত, প্রথমে আছে। মিঠা মিঠে, এখানেও আছে রস্বীকার, এখানেও আছে রস্বীকার, কে পরিবর্তন হয় নাই? রস্বীকারের প্রভাব বেশি, এটাও প্রগত। এবার আসেন মিলামেশা মেলামেশা, তাহলে এখানে দেখেন, এখানে মেশা আর মেশা তো সেম, কিন্তু এখানে দেখেন রস্বীকার, এখানে আছে একার, তার মানে কে পরিবর্তন হয় নাই? এই আকারটা কিন্তু চেঞ্জ হয় নাই। এখানে দেখেন আকার কিন্তু চেঞ্জ হয় নাই, এখানে কিন্তু রস্বীকার চেঞ্জ হয়ে গেছে, বাট আকারটা চেঞ্জ হয় নাই। তার মানে এটা কিসের উদাহরণ? পরাগত। কথা কি ক্লিয়ার? এটা কিসের উদাহরণ? এটা আবার পরাগত। মানে মোট কথা প্রগত বা পরাগত দিয়েই সব উদাহরণকে রিপ্রেজেন্ট করা যায়। ওখানে যতগুলো উদাহরণ আছে, ঠিক আছে। যেমন আরেকটা উদাহরণ আছে, যেমন মনে করেন গিলা, গিলার থেকে হয়ে গিয়েছে গেলা, গিলার থেকে হয়ে গিয়েছে কি? গেলা। এখানেও খেয়াল করেন, এখানে প্রথমে ছিল রস্বীকার, এখানে ছিল একার, তার মানে এটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয় নাই কে? আকার চেঞ্জ হয় নাই। শক্তি বিশিকার, আকারের আকার কোথায় আছে? পরে, নাম কি? পরাগত। তার মানে বলছি না, হয় প্রগত নইলে পরাগত দিয়ে চলিত বাংলা স্বর সঙ্গতির যত উদাহরণ আছে সবগুলোকে রিপ্রেজেন্ট করা যায়। দ্যাট ইজ ওয়াই চলিত বাংলা স্বর সঙ্গতির উদাহরণগুলো বর্তমানে পরীক্ষায় কখনো আসে না। তবে এখানে একটা তবে আছে, এই জায়গায় হচ্ছে প্যাচ। ওকে সরি, তবেটা হচ্ছে বিশেষ নিয়মে সাধিত চলিত বাংলা স্বর সঙ্গতির উদাহরণ। বিশেষ নিয়মে সাধিত চলিত বাংলা স্বর সঙ্গতির উদাহরণ। ওকে,
আমি গত ক্লাসে আপনাদেরকে যখন ধ্বনি পরিবর্তন পড়াই তখন মনে আছে বলেছিলাম যে আল্লাহর হস্তে ধ্বনি পরিবর্তনের কোনো উদাহরণ মুখস্থ করবেন না। ক্লাসের শুরুতেই বলেছিলাম জাস্ট দুইটা উদাহরণ মুখস্থ করতে হবে, আমি বলে দিব কোন দুইটা উদাহরণ। এন্ড সেই মুহূর্তটা এখন চলে আসছে। লিখেন, বিশেষ নিয়মে সাধিত চলিত বাংলা সরস্বতীর উদাহরণ। বিশেষ নিয়মে সাধিত চলিত বাংলা স্বরসঙ্গতি। বিশেষ নিয়মে সাধিত চলিত বাংলা স্বরসঙ্গতির উদাহরণ। আসেন, বিশেষ নিয়মে সাধিত চলিত বাংলা স্বরসঙ্গতির উদাহরণ কয়টা? মানে দুইটা উদাহরণ আছে। একটা হচ্ছে উড়ুনি, উড়ুনি থেকে হয়ে গিয়েছে উর্নি, উড়ুনির থেকে হয়ে গিয়েছে উর্নি। আর আরেকটা হচ্ছে এখনি, এখনির থেকে হয়ে গিয়েছে এখুনি, এখনির থেকে হয়ে গিয়েছে এখুনি। এখন আছেন এই দুইটাকে কেন বিশেষ নিয়মে বলা হয়, এবং এই দুইটা পরীক্ষায় বহুবার আসছে। চলিত বাংলা স্বরসঙ্গীতের উদাহরণ পরীক্ষায় কখনো না আসলেও বিশেষ নিয়মে সাধিত চলিত বাংলা স্বরসঙ্গীতের উদাহরণে একাধিকবার পরীক্ষা আসছে, সেটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসেন তাহলে উড়ুনি থেকে উর্নি আর এখনি থেকে এখুনি। আবার বলছি, উড়ুনি থেকে উর্নি আর এখনি থেকে এখুনি, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? মানে এই দুইটা দেখলে প্রাথমিকভাবে আপনার কি মনে হয় একটু চিন্তা করেন তো। এখানে একটা রস্যকার ছিল, এখানে নাই, তার মানে মধ্য সরল। আবার দেখেন এখানে কিছু ছিল না, এখানে আছে, নতুন করে আসছে, তার মানে মধ্য সরাগম। রাইট? এটা যে কারো প্রাথমিক দৃষ্টিতে এটাই মনে হবে যে এটা হচ্ছে মধ্য সরল, এটা হচ্ছে মধ্য সরাগম। এবং আমার কাছেও এটাই মনে হয়, সত্যি কথা বলতে আমার কাছে এটাই মনে হয়। বাট স্টিল নাও আমি এটার কোনো ব্যাখ্যা পাই নাই যে এটাকে কেন বিশেষ নিয়মে সাধিত চলিত বাংলা স্বরসঙ্গীতের উদাহরণ বলা হয়। বাংলাদেশের যত রাইটারের বই পড়েছি আমি এখন পর্যন্ত, সব রাইটারের বইতে এই দুটো উদাহরণের উল্লেখ আছে, বাট কারো বইতে এটার কোনো এক্সাক্ট এক্সপ্লেনেশন, ব্যাখ্যা দেওয়া নাই। এবং আমি এটা নিয়ে অনেক কলেজের অনেক সিনিয়র শিক্ষকদের সাথে কথা বলেছি, বাট লজিক্যাল এক্সপ্লেনেশন কেউ দিতে পারে নাই। সো স্টিল নাও আই এম সার্চিং, এবং এই জন্যই আমি আপনাদেরকে এই দুইটা উদাহরণ সবসময় মুখস্থ করতে বলি। আর বলে দেই, আমি সবার কাছে রিকোয়েস্ট করি, আপনাদের কাছেও রিকোয়েস্ট, সেটা হচ্ছে যদি কখনো এই দুইটার এক্সপ্লেনেশন কখনো জানতে পারেন অবশ্যই আমাকে জানাবেন, কৃতজ্ঞ থাকবো। বুঝতে পারছেন? বিকজ এই দুইটার এক্সপ্লেনেশনটা আমি নিজেও এখন পর্যন্ত জানি না। এই দুইটা উদাহরণই আমি আপনাদেরকে সবসময় মুখস্থ করতে বলি, আমার সব ব্যাচের স্টুডেন্টদেরকে আমি বলে রাখছি। ওকে, ক্লিয়ার ভাই? তাহলে এই দুইটা উদাহরণ মুখস্থ রাখতে হবে, উড়ুনি থেকে উর্নি, এখনি থেকে এখুনি, এই দুইটা উদাহরণ ব্যতিক্রম। ঠিক আছে? বিশেষ নিয়মে সাধিত চলিত বাংলা স্বরসঙ্গতির উদাহরণ। তাহলে আমাদের স্বরসঙ্গতি শেষ। কত নম্বর গেল এটা? 11 নম্বর না 12 নম্বর? 11 নম্বর। কত নম্বর গেল? 9-11, 11 নম্বর গেছে, এবার 12 নম্বর। ওকে, 12 নম্বর হচ্ছে ধ্বনির বিপর্যয়। লিখেন, 12 নম্বর হচ্ছে ধ্বনির বিপর্যয়। আচ্ছা, ধ্বনির বিপর্যয় কি জিনিস ভাই? আচ্ছা, ধ্বনির বিপর্যয় কি জিনিস? আসেন শর্টকাট টেকনিক দেখাই। হ্যাঁ, শর্টকাট টেকনিক। লিখেন, জাস্ট জায়গা পরিবর্তন। দ্যাটস ইট, শেষ। লিখেন, জাস্ট জায়গা পরিবর্তন। ওকে, জাস্ট জায়গা পরিবর্তন। ওকে, তার মানে কি হবে? এখানে কোনো কিছু নতুন করে আসবেও না, কোনো স্বর বা ব্যঞ্জন কিছুই না, কোনো কিছু যাবেও না, যা ছিল তাই থাকবে, জাস্ট জায়গাটা চেঞ্জ হবে। যেমন দেখেন, আমি যদি বলি রিক্সা, খেয়াল করেন এই রিক্সাকেই দেখবেন অনেকে বলতেছে রিস্কা, অনেকে কি বলতেছে রিস্কা। আমি যদি বলি বাক্স, অনেকে দেখবেন বাক্সকেই বলতেছে বাস্ক। আমি যদি বলি পিশাচ, দেখবেন অনেকেই পিশাচকে বলতেছে পিচাস, অনেকে বলতেছে কি পিচাস। আমি যদি বলি লাভ, আমরা বলি কি আই লাভ দিস না, গ্রামে দেখবেন অনেকে বলে আই ফাল দিস না, তাহলে লাভকে বলতেছে কি ফাল। তাহলে রিক্সা রিস্কা, বাক্স বাস্ক, পিশাচ পিচাস, লাভ ফাল, জানালা যা না লা, অনেকে দেখবেন এটাকে বলতেছে জ্বালানা। হ্যাঁ, মানে ল আগে দিয়ে জ্বালানা। ঠিক আছে? তাহলে এই যে শব্দগুলো, এই শব্দগুলোর ক্ষেত্রে জাস্ট জায়গাটা পরিবর্তন হয়েছে, নতুন করে কিছু আসেও নাই, কিছু যায়ও নাই, জাস্ট জায়গাটা চেঞ্জ করছে। নাম কি ভাই? নাম হচ্ছে ধ্বনির বিপর্যয়। কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? সবাই কি বুঝছেন? একটু জানান। সবাই কি বুঝতে পেরেছেন? একটু জানাবেন।
ওকে, ভেরি গুড। ওকে, তাহলে এবার বলেন তো, যদি বলি নাক কান, কোন ধ্বনি পরিবর্তন হবে? বলেন তো, নাক কান কোন ধ্বনি পরিবর্তন হবে? নাম কি হবে? ধ্বনি বিপর্যয় নাকি? কোনটা হবে? নাক কান এটা হবে না, কারণ নাক হচ্ছে এটা, কান হচ্ছে এটা। কোনো ধ্বনি পরিবর্তনই হবে না, কারণ পুরো অর্থই চেঞ্জ হয়ে গেছে। বাট অনেকে কিন্তু আছে, এটা কি করে, যে নয়ের জায়গায় ক চলে আসছে, কয়ের জায়গায় ন চলে আসছে, ডেফিনেটলি এটা ধ্বনি বিপর্যয়। অনেকেই আছে এই কাজগুলা করে। ওকে, নাক কান কিন্তু হবে না। আচ্ছা, এবার আসেন আমরা 13 নম্বর পয়েন্টে চলে যাই। হ্যাঁ, আসেন 13 নম্বর পয়েন্ট। ওকে, 13 নম্বর পয়েন্টটা হচ্ছে 13 নম্বর পয়েন্টটা হচ্ছে অন্তর্হতি। এই পর্যন্ত আমরা এতক্ষণ যা নিয়ে আলোচনা করেছি, এই পর্যন্ত আমাদের মানে এতক্ষণ যেগুলো নিয়ে আলোচনা করেছি এগুলো হচ্ছে আনডাউটেডলি কনফার্ম। বাট এখন 13 নম্বরে আমাদের একটা পয়েন্ট আছে, এটার নাম হচ্ছে অন্তর্হতি। 14 নম্বরে একটা পয়েন্ট আছে, এটার নাম হচ্ছে হ কার লোপ। 15 নম্বরে একটা পয়েন্ট আছে, এটার নাম হচ্ছে র কার লোপ। 16 নম্বরে একটা পয়েন্ট আছে, সেটার নাম হচ্ছে যশ্রুতি, যশ্রুতি বা বশ্রুতি, যশ্রুতি বা বশ্রুতি, যশ্রুতি বা বশ্রুতি। 17 নম্বরে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে পিনায়ন, সেটা হচ্ছে পিনায়ন, পিনায়ন। 18 নম্বরে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে ক্ষীণায়ন, ক্ষীণায়ন। এই হচ্ছে আমাদের টোটাল ধ্বনি পরিবর্তনের টোটাল নিয়ম। এই পিনায়ন এবং ক্ষীণায়ন এই সম্পর্কে আপনি বাংলাদেশের প্রচলিত, বাজারের প্রচলিত যে বইগুলো আছে এই বইগুলোতে পাবেন না। হ্যাঁ, পিনায়ন এবং ক্ষীণায়ন সম্পর্কে, পিনায়ন এবং ক্ষীণায়ন সম্পর্কে আপনি পাবেন না। এটা পিনায়ন এবং ক্ষীণায়ন সম্পর্কে, এটা গত বছর প্রথমে আমার বইতে আমি অ্যাড করি, ওই শ্রী মদন মোহন বিদ্যাভূষণ স্যারের বইটা পড়ে। শ্রী মদন মোহন বিদ্যাভূষণের 1977 সালের যে বইটা একটু আগে আপনাদেরকে দেখাইলাম, ওই বইটা পড়ে ওইখান থেকে এই পয়েন্টটা আমি অ্যাড করি, পিনায়ন এবং ক্ষীণায়ন। এবং প্রথমবার শুনলাম এটা। কিন্তু এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসছে এবং অনেক অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষাও প্রশ্ন আসছে এখান থেকে। কথা বুঝতে পারছেন? এখন আসেন, প্রশ্নটা কি আসছিল। এরকম প্রশ্ন কখনো আপনি প্র্যাকটিস করতে গেলে এরকম প্রশ্ন পাবেন, যে বই পড়েন না কেন প্র্যাকটিস করতে গেলে এরকম প্রশ্ন পাবেন যে মহাপ্রাণ ধ্বনি অল্প প্রাণ ধ্বনির মতো উচ্চারণ হলে তাকে কি বলে। এই প্রশ্নটা পাবেন আপনি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসছিল। খেয়াল করেন, মহাপ্রাণ ধ্বনি অল্প প্রাণ ধ্বনির মতো উচ্চারণ হলে তাকে কি বলে? কারেক্ট আনসার হচ্ছে ক্ষীণায়ন। আমি এখন কিন্তু এখান থেকে সিরিয়াল ধরে ধরে পড়াচ্ছি না, আমি এখন এখান থেকে যাচ্ছি, বিকজ এখানে এই দুইটার মধ্যে আমাদের ঝামেলা আছে। এই জন্য আমি এই দুইটা এখন আর পড়াচ্ছি না, বুঝতে পারছেন? এই দুইটা আমরা রেখে দিব, আজকে পড়বোই না আমরা এই দুইটা। বললাম না কিছু কাজ করতেছি, আমার এখনো কিছু কাজ বাকি আছে, সেই দুইটা নিয়ে কাজ যখন হবে তখন আবার এটা বলে দিব, সমস্যা নাই। এখন আমরা পিনায়ন ক্ষীণায়ন পড়তেছি, এখন আমরা আস্তে আস্তে এদিক থেকে ওখানে উপরে দিয়ে যাবো। তো পিনায়ন ক্ষীণায়নটা কি? মহাপ্রাণ ধ্বনি অল্প প্রাণ ধ্বনির মতো হচ্ছে। এখন খেয়াল করেন, ক্ষীণ, ক্ষীণ মানে কি? ছোট, কম, অল্প। তার মানে যেটা মহাপ্রাণ সেটাকে আমি অল্প প্রাণ করে আনতেছি, ক্ষীণ করে আনতেছি, এটার নাম কি? ক্ষীণায়ন। ওকে, তার মানে এটা হচ্ছে মহাপ্রাণ টু অল্প প্রাণ, মহাপ্রাণ টু অল্প প্রাণ। অর্থাৎ মহাপ্রাণ ধ্বনিটা যদি অল্প প্রাণ হয়ে যায় তাহলে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ক্ষীণায়ন। আর এটা হচ্ছে অল্প প্রাণ টু মহাপ্রাণ, অর্থাৎ অল্প প্রাণ ধ্বনিটা যদি মহাপ্রাণ ধ্বনি হয়ে যায় তাহলে সেটার নাম হচ্ছে মহাপ্রাণ ধ্বনি হয়ে যায় তাহলে সেটার নাম হচ্ছে পিনায়ন। কথা কি বুঝতে পারছেন? এটার নাম হচ্ছে, এটা হচ্ছে ক্ষীণায়ন, এটা হচ্ছে পিনায়ন। আচ্ছা, ওই যে একটু আগে একজন একটা বললো না ওই ঘোষী ভবন, এবার সেন ঘোষী ভবনটা কি? ঘোষী ভবন, আচ্ছা ঘোষী ভবনটা কি? ঘোষী ভবন, এগুলো আসলে জিনিসটা খুবই সহজ, বাস স্টুডেন্টদেরকে হুদায় একটু পেস্ট লাগানো, আর কিছুই না, খুবই সহজ জিনিস। এটা হচ্ছে অঘোষ, অঘোষ টু ঘোষ। ওকে, অঘোষ টু ঘোষ। এখন আসেন, অঘোষ টু ঘোষ মানে কি দেখেন, আমি উদাহরণ দিই, শাক, শাক থেকে হয়ে গিয়েছে শাক। খেয়াল করেন, ক এটা কি অঘোষ বর্ণ না? ক খ গ ঘ উম, পাঁচটা বর্ণ। খেয়াল করেন, ক খ গ ঘ উম, পাঁচটা বর্ণ। পাঁচটা বর্ণের মধ্যে ক বর্ণটা কি? এই প্রথম তিনটা কি? অঘোষ। আর পরের তিনটা কি? ঘোষ। সো কটা গ হয়ে গেছে, তার মানে অঘোষটা কি হয়ে গেছে? ঘোষ হয়ে গেছে। সহজ জিনিস।
বাট স্টুডেন্টরা এই জিনিসগুলা একবার না পড়ে গেলে, কোনোদিন না শুনে গেলে, পরীক্ষা হলে গেলে ইন্নালিল্লাহ এটা কোত্থেকে আসছে, ওই বেসিক সেন্স খাটায় যে উত্তর দিবে, এটা পরীক্ষার হলে আসলে থাকে না অনেকের। কথা বুঝতে পারছেন? এই জন্য আমি চেষ্টা করি যতটুকু জানি আমি সবকিছু দেওয়ার জন্য। যাই হোক, খেয়াল করেন, ঘষি ভবন, ক্ষীণায়ন, পিনায়ন, এইগুলা এই তিনটা আপনি হচ্ছে বর্তমানে বইগুলোতে পাবেন না। এই ঘষি ভবন, পিনায়ন, ক্ষীণায়ন এগুলো বইগুলোতে পাবেন না। এগুলা আমার গত বছর বইতে আছে, গত বছর বইতে অবশ্য ঘষি ভবনটাও ছিল না, এই বছর বইতে অ্যাড করেছি, আছে এটা। তো মানে নতুন সংস্করণে যেটা বের হবে। তো এই ক থেকে গ হয়ে গেছে, কথা বুঝতে পারছেন? তার মানে অঘোষ থেকে কি হয়ে গেছে, ঘোষ হয়ে গেছে। এটার নাম কি? এটার নামই হচ্ছে ঘষি ভবন। আবার এই যে কটা, এটা কি অল্প প্রাণ বর্ণ না? এটা ছিল অল্প প্রাণ, আবার এটা মহাপ্রাণ, আবার এটা অল্প প্রাণ, এটা কি? এটা হচ্ছে মহাপ্রাণ। এরকম কোন জায়গায় আপনি যদি দেখেন অল্প প্রাণ ধ্বনিটা মহাপ্রাণের ধ্বনির মতো উচ্চারিত হচ্ছে, সেটাই কি? সেটাই হচ্ছে এই অল্প প্রাণ ধ্বনিটা মহাপ্রাণ, পিনায়ন। আবার যদি দেখেন কোন মহাপ্রাণ ধ্বনিটা অল্প প্রাণ ধ্বনির মতো উচ্চারিত হচ্ছে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ক্ষীণায়ন। যেমন কি? যেমন মনে করেন আমরা অনেক সময় বলি না, ওই এত কথা কইস না, আমরা বলি না ওই এত কথা কইস না। এবার খেয়াল করেন, ওয়ার্ডটা কি? কথা। থা, ত, থ। থ কি? মহাপ্রাণ বর্ণ। এখন থ না বলে আমরা বলতেছি কি? এত কথা কইস না, কথা কইস না। কথাটা কি ক্লিয়ার? তাহলে কথা কইস না এই যে আমরা বললাম, তাহলে থটাকে আমরা কি করতেছি? আমরা থটাকে বলতেছি ত। তাহলে থটাকে ত বলতেছি, তার মানে মহাপ্রাণটাকে অল্প প্রাণ করে ফেলছি। কথা কি ক্লিয়ার? আবার দেখেন, অনেক সময় আমরা বলি না প্রচন্ড মাথা ব্যথা করতেছে, এই যে দেখেন মাথা, এটাকে বলতেছি মাথা। ব্যথা, এটাকে বলতেছি ব্যথা। তার মানে আমরা কি করতেছি? মহাপ্রাণ ধ্বনিগুলোকে অল্প প্রাণ করে ফেলতেছি। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে পিনায়ন। হ্যাঁ, সরি, ক্ষীণায়ন। আবার পিনায়ন যেটা, পিনায়ন কি? পিনায়ন হচ্ছে অল্প প্রাণকে মহাপ্রাণ বলতেছি। যেমন কি? যেমন মনে করেন এই যে আপনি যদি ক কে খ বলেন, যেমন কারক, যেমন কারক, এটাকে দেখবেন সিলেটের যারা আছে, সিলেটের ওরা কিন্তু ক বলতে পারে না, ওরা খ দিয়ে বলে। আমি প্রথম যেদিন সিলেটে গেছি, আমি যে বলছি যে এই কারক কত প্রকার বলেন তো, বলছে স্যার খারক, খারক 6 প্রকার, খতি খারক, খর্ম খারক, খরণ খারক, অদি খরণ খারক। চারটা বলার পর আমি বলছি তুই খারক, তুই আর কইস না। মানে এমন ভাবেও খ দিয়ে সব বলতে, আমার মনে হচ্ছে গলা র্যাশ হয়ে যাবে এখনই। আমি বলছি তুই আর কইস না ভাই, চুপ থাক। তো ব্যাপারটা হচ্ছে এই যে দেখেন, ওরা কি ক কে খ বলে, তাহলে কাকে বলতেছে? খারক। কারককে কি বলতেছে? খারক। তাহলে ওরা কি করলো? ওরা হচ্ছে অল্প প্রাণটাকে মহাপ্রাণ করে ফেললো না? অল্প প্রাণটাকে কি করে ফেললো? মহাপ্রাণ করে ফেললো। কথা বুঝতে পারছেন? মনে করেন পানি, পানি কি বলতেছে? এক গ্লাস পানি দাও দেখি, পানি, এক গ্লাস পানি দাও। ঠিক আছে, তাহলে এই যে পাকে পকে ফ বলতেছে, কথা কি বুঝতে পারছেন? তাহলে এই যে অল্প প্রাণটাকে মহাপ্রাণ বলতেছে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে পিনায়ন। আর মহাপ্রাণটাকে অল্প প্রাণ বলতেছে, এটা হচ্ছে কি? ক্ষীণায়ন। এখন আসেন, এই তিনটারই বর্তমানে অস্তিত্ব নাই। কেন এই তিনটারই বর্তমানে অস্তিত্ব নাই? কেন? বিকজ এই তিনটার কাজই ব্যঞ্জন বিকৃতি দিয়ে চমৎকার ভাবে করা যায়। এই একটা নিয়ম দিয়ে, ব্যঞ্জন বিকৃতি, দ্যাটস ইট, শেষ। ব্যঞ্জন বিকৃতি দিয়ে চমৎকার ভাবে করা যায়। এটা দেখেনি যে ক গ হয়ে গেছে, ব্যঞ্জন বিকৃতি, ক চলে গেছে, গ চলে আসছে। থ ত হয়ে গেছে, থ চলে গেছে, থ জায়গায় ত চলে আসছে, ব্যঞ্জন বিকৃতি। আবার মনে করেন কারক খারক, ক চলে গেছে, খ চলে আসছে, ব্যঞ্জন বিকৃতি। ঠিক আছে, সব এইগুলা সব সব কি? ব্যঞ্জন বিকৃতি। এই কারণে মনে রাখবেন, পরীক্ষার হলে যদি প্রশ্ন আসে যে মনে করেন এই যে শাক, শাক এটা কোন ধ্বনি পরিবর্তন, বা কথা, কথা কোন ধ্বনি পরিবর্তন, বা মনে করেন কারক খারক কোন ধ্বনি পরিবর্তন, তো ওইখানে অপশনে দেখবেন এইগুলা আছে কিনা। যদি এগুলা থাকে তাহলে মনে রাখবেন এইটা দেওয়ার মানে হচ্ছে টিচার এটাকে ট্রিগার্ড করেই প্রশ্নটা করছে। এইগুলো অপশনে দেওয়ার মানে হচ্ছে টিচার এটাকে ট্রিগার্ড করেই প্রশ্নটা করছে। তার মানে উত্তর যদি এটা থাকে, তাহলে অপশনে যদি এটা থাকে, তাহলে অবশ্যই এগুলোর মধ্যে থেকে যেটা হয় সেটাই উত্তর। মনে করেন যে শাক থেকে শাক দিছে, এটা অপশনে ব্যঞ্জন বিকৃতি আছে, বাট অপশনে ঘষি ভবন আছে, অবশ্যই কারেক্ট আনসার ঘষি ভবন। যদি ঘষি ভবন না থাকে, তাহলে কারেক্ট আনসার হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। আমি কি বুঝতে পারছি? আর যদি মনে করেন অপশনে এটা না থাকে, তাহলে শুধু ব্যঞ্জন বিকৃতি থাকে, তাহলে ব্যঞ্জন বিকৃতি। আবার মনে করেন এই এটা আছে যে কথা থেকে কথা, এটা কোন ধ্বনি পরিবর্তন, মানে ত থেকে থ করছেন, তার মানে পিনায়ন। অপপ্রাণ থেকে মহাপ্রাণ করছেন, কিন্তু অপশনে পিনায়ন নাই, তাহলে ব্যঞ্জন বিকৃতি। কিন্তু অপশনে দুইটি আছে, পিনায়ন আছে,
ব্যঞ্জন বিকৃতি আছে, অবশ্যই ব্যঞ্জন বিকৃতি না, তখন হচ্ছে পিনায়ন কারেক্ট আনসার। বিকজ টিচার এই তিনটা থাকার মানেই হচ্ছে এই তিনটাকে ট্রিগার করেই টিচার প্রশ্নটা করছে। আমি কি পয়েন্টটা বুঝিয়ে পারছি? ক্লিয়ার? এবং এখন এই লাস্ট 5 মিনিটে আপনাদেরকে যে জিনিসটা বুঝাইলাম, এটা বাংলাদেশের 90% কোচিং এ ধ্বনি পরিবর্তন পড়ানোর সময় টিচাররা পড়ায় না। আমি একদম ড্যাম শিওর, একদম ড্যাম শিওর বাংলাদেশের 90% কোচিং এ, 90% না, 99% কোচিং এ এগুলো পড়ায় না। বিকজ এত ডিপলি পড়ানোর সময়ও নাই। কথা বুঝতে পারছেন? ওকে, আশা করি ক্লিয়ার। স্যার আরেকটা উদাহরণ দিবেন পিনায়নের? পিনায়নের কি একটাই উদাহরণ দিছি? অল্প প্রাণ টু মহাপ্রাণ কয়টা বলছি? এই যে মনে করেন প কে ফ বলে, যেমন পানিকে বলতেছে ফানি, ঠিক আছে? হ্যাঁ, মনে করেন এই যে ইংরেজি ওয়ার্ড ভাবা যাবে না, হ্যাঁ, যেমন এই যে নোয়াখালীতে কি বলে, পাক শাক ভালো নি, তোরা কি বলে ফাঁক শাক করছো নি। হ্যাঁ, তো এটা কিন্তু প কে ফ দিয়া বলতেছে, একই জিনিস কিন্তু, বুঝতে পারছেন? সেগুলো হচ্ছে পিনায়নের উদাহরণ। ওকে ওকে, আশা করি ক্লিয়ার। এই দাস ভাই একটু আগে বলছে না ওইটা। আচ্ছা দাস ভাই আবার হাত তুলে রাখছেন কেন বলেন? দাস ভাই বলেন। ভাইয়া, মানে এই যে পিনায়ন আর খিনায়ন, এটা আমি শুধু একমাত্র অলোক বইতেই পাইছি। আমার কাছে প্রায় 4-5টা বই আছে, আমি অন্য কোনো বইয়ে পাই নাই। এটা থাকবে কিভাবে? আমি তো বললামই ভাই, আমার স্টুডেন্ট না, আলটিমেটলি ওর বইয়ে তো আমার ছোঁয়া পাবেনি, এটা তো স্বাভাবিক ভাই, ওটা তো আমি বলছি। আপনার কাছে আমার বই আছে? আপনার কাছে আমার বই আছে? আহ, ভাইয়া ছিল, নিয়ে গেছে একজন, আর বইটা ফেরত দেয় নাই। আপনার কাছে নেই, সমস্যা নাই, নতুন না ভাই। সংস্করণেরটা আরো জোস হবে, একদম আগুন ইনশাআল্লাহ। নতুন সংস্করণে যেটা আসতেছে, অন্বেষণ যেটা আসবে ইনশাআল্লাহ, একদম বাজারের সেই সেই বইটা সংস্করণ দিচ্ছি হবে সময় ইনশাআল্লাহ। ভাবছি যে বইটা দিচ্ছি, হয়তো আর ফেরত পাবো না। বুঝি নাই? মানে আপনার বইটা একজন যে নিছে, আমি দেওয়ার সময় মনে মনে চিন্তা করছি যে হয়তো আর ফেরত পাবো না। ব্যাপার না, সমস্যা নেই, ওকে। আমরা আবার পড়ায় যাই। ওকে, আমরা আবার পড়ায় যাই। বাজারে ভালো বই, এটা আপনি যে বই পড়েন না কেন, আপনি খুব ডিপলি জানার চেষ্টা করবেন। ওকে ফাইন, তাহলে আমরা এই তিনটা ক্লিয়ার করেছি। আসেন যশ্রুতি বশ্রুতি সম্পর্কে আমরা একটু জানি। হ্যাঁ, আসেন যশ্রুতি বা বশ্রুতি সম্পর্কে আমরা একটু জানি। ওকে, যশ্রুতিটা কি আগে বলে নেই। এই বশ্রুতি সম্পর্কে আমি লাস্ট ইয়ার্স পর্যন্ত আমি জানতাম না। এই লাস্ট ইয়ার্স পর্যন্ত আমি বশ্রুতির উদাহরণ আমি জানতাম না, কারণ বশ্রুতির উদাহরণ আমাদের ক্লাস 9-10 ব্যাকরণ বইতে নাই, দেখবেন নাই, ব্যাকরণ বইতে 9-10 ব্যাকরণ বইতে বশ্রুতির উদাহরণ নাই। তো বশ্রুতির উদাহরণ আমি জানতাম না। আমি শ্রী মদন মোহন বিদ্যাভূষণ স্যারের বইটা পড়ে আমি তারপরে বুঝতে পারছি আসলে বশ্রুতি জিনিসটা কি। আর অ্যাকচুয়ালি শ্রুতি এইটাই আসলে জিনিসটা কি, মানে শোনা যাবে, এটা আমি জানতাম না। জিনিসটা ক্লিয়ার হয়েছে আমি ওই বইটা পড়ে। তো খেয়াল করেন, শ্রুতির ব্যাপারটা হচ্ছে, শ্রুতি মানে কি, শ্রুতি মানে অন্তস্তীয় নাই কিন্তু শোনা যাচ্ছে এরকম। যেমন মনে করেন মা যোগ আমার, মা যোগ আমার। একটা গ্রামের ছেলে সে যখন এই মা আর আমার এই কথাটাকে একটু মানে একত্রে বলে পুরোটা বাক্য বলে, যেমন মনে করেন মা আমার অনেক লক্ষ্মী। হ্যাঁ, মা আমার অনেক লক্ষ্মী। এখন একটা গ্রামের ছেলে যখন এই মানে কথাটাই বলে, তখন তার টোনটা অনেকটা এরকম হয়, মায়া আমার অনেক লক্ষ্মী। কি বলতেছে? মায়া আমার অনেক লক্ষ্মী। তাহলে খেয়াল করেন ওয়ার্ডটা কিন্তু মা আমার, কিন্তু আপনি শ্রুত হচ্ছে কি মায়ামার। কথা কি ক্লিয়ার? আপনি আপনি শুনছেন কি মায়ামার। তার মানে অন্তস্তীয় নেই কিন্তু আপনি শ্রুত হচ্ছেন, শুনছেন। এটার নামে হচ্ছে কি যশ্রুতি। কনসেপ্টটা কি ক্লিয়ার? এটার নামে হচ্ছে যশ্রুতি। এই একটা উদাহরণ আছে বইতে, আজ পর্যন্ত কোনো জায়গায় পরীক্ষা আসতে দেখি নেই, বাট আমার দায়িত্ব পড়ানো, এই জন্য আমি পড়াই দিই। এবার সেই বশ্রুতি কি? বশ্রুতির কোন উদাহরণ আমাদের বইতে নাই, ক্লাস 9-10 ব্যাকরণ বইতে নাই, মানে পুরাতন বইটাতে।
এখন আসেন বশ্রুতির ব্যাপারটা হচ্ছে এইটাতে প্যাচটা হচ্ছে এই জায়গায় যে এই বটা কোন ব, এটাই হচ্ছে প্যাচ। তো এই বটা হচ্ছে মনে রাখবেন ফলার ব। এই বটা কোন ব? ফলার যে ব সেই ব। কথা কি বুঝতে পারছেন? মানে এটা যে জরলবর যে ব সেই ব, পফ ব এর ব না। ওকে, অর্থাৎ বটা বটা কি হবে, মানে বটা ওয়া দিয়ে উচ্চারণ হবে, বয়ের উচ্চারণ হবে ওয়া দিয়ে। যেমন মনে করেন আছে এই যে স্বামী, স্বামীর থেকে ওয়ার্ডটা হয়ে গেছে এরকম স্বামী, স্বামীর থেকে ওয়ার্ডটা হয়ে গেছে এরকম স্বামী, এবং বশ্রুতির উদাহরণটা আসলে এরকমই আসবে, মানে স্বামী, স্বামীর থেকে উচ্চারণটা হয়ে গেছে স্বামী। বুঝতে পারছেন? বা মনে করেন স্বাস্থ্য, এটা হয়ে গেছে স্বাস্থ্য। বা মনে করেন আমি বললাম স্বদেশ বা স্বাদ, স্বাদ থেকে হয়ে গেছে স্বাদ। ওকে, স্বাদ থেকে হয়ে গেছে স্বাদ। এই যে ও আর আ মানে ওয়া, অর্থাৎ এই ফলার ব, অর্থাৎ যেটার উচ্চারণটা হচ্ছে ওয়া হয়, ওয়া ফলার ব ইকুয়াল টু ওয়া, এটাই হচ্ছে বশ্রুতি। এটাই হচ্ছে কি বশ্রুতি। কথা বুঝতে পারছেন? স্বামী থেকে স্বামী, স্বাদ থেকে স্বাদ, স্বাধীনতা থেকে স্বাধীনতা। ঠিক আছে, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে বশ্রুতি বা ফলার ব। কনসেপ্টটা কি ক্লিয়ার? তাহলে ইয়শ্রুতি কি বশ্রুতি কি এটা আমরা ক্লিয়ার হলাম। এবার সেন রকার লোপ কি আমরা এটা জানি। ওকে ফাইন। রকার লোপটা কি? রকার লোপটা হচ্ছে, রকার লোপটা হচ্ছে শর্টকাট টেকনিক যদি দেই, র লোপ পাবে, র লোপ পাবে, কিন্তু কিন্তু র এর পরের বর্ণ, র লোপ পাবে কিন্তু র এর পরের বর্ণ, র লোপ পাবে কিন্তু র এর পরের বর্ণ, পরের বর্ণ দ্বিত্ব হবে, দ্বিত্ব হবে। র লোপ পাবে কিন্তু র এর পরের বর্ণ দ্বিত্ব হবে, মানে ডাবল উচ্চারণ হবে। তাহলে জিনিসটা কি? যেমন মনে করেন আমি বললাম যে মনে করেন করলাম, হ্যাঁ আজকে একটা কাজ করলাম। এখন করলাম না বলে যদি বলি আজকে একটা কাজ করলাম, আজকে একটা কাজ করলাম, তাহলে এই যে র লোপ পেয়েছে, র এর পরের বর্ণ ল ছিল যার ডাবল উচ্চারণ হয়েছে। বা মনে করেন আমি বললাম যে করতে, আমরা অনেক সময় বলি না আজকে ক্লাস করতে করতে হয়রান হয়ে গেছি, তাহলে ওয়ার্ডটা ছিল করতে, করতে থেকে আমি কি বলতেছি, আজকে ক্লাস করতে করতে আমি হয়রান হয়ে গেছি, অর্থাৎ করতে থেকে করতে। র লোপ পেয়েছে, র এর পরে বর্ণ ছিল ত, এর ডাবল উচ্চারণ হয়েছে। আবারও দেখেন আরো উদাহরণ আছে, যেমন যেমন মনে করেন মারলাম। এখন মারলাম না বলে আমি যদি বলি মারলাম, মারলাম না বলে কি বলি মারলাম, তাহলে কিসের উদাহরণ? র লোপের উদাহরণ। অর্থাৎ আধুনিক বাংলা অভিধান অনুসারে এই যে কি বলতেছি আধুনিক বাংলা না, মানে মোট কথা হচ্ছে এই যে র লোপ পেয়েছে কিন্তু র এর পরের বর্ণটা দ্বিত্ব উচ্চারণ হচ্ছে, সেগুলোর নাম হচ্ছে রকার লোপের উদাহরণ। এইটুক পর্যন্ত সবাই কি বুঝতে পারছেন? এটা তো অনেক প্যাচ আছে, বাট প্যাচটা আমি একটু পরে ক্লিয়ার করে দিচ্ছি। এখনো প্যাচ আপনার কাছে মনে হচ্ছে না কিছুই, বাট এটা তো অনেক প্যাচ আছে। এইটুক পর্যন্ত আগে সবাই বুঝতে পারছেন কি এটা আগে আমাকে বলেন। এইটুক পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন? র লোপ পাবে কিন্তু র এর পরে বর্ণ দ্বিত্ব উচ্চারণ হবে। করলাম, করলাম, করতে করতে, মারলাম, মারলাম। এইটুক পর্যন্ত কি সবাই ক্লিয়ার? ক্রিস্টাল ক্লিয়ার? ওকে ফাইন, ক্রিস্টাল ক্লিয়ার। তাহলে এইবার আসেন প্যাচে যাই আমরা। নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইতে রকার লোপের মধ্যে আপনি একটি উদাহরণ দেখতে পাবেন, তর্ক থেকে তক্ক, তর্ক থেকে তক্ক এই নামে। অর্থাৎ এখানে তর্ক র আর ক ছিল, এখানে র লোপে পরে ক আর ক হয়ে গিয়েছে। আপনি যদি হায়াত মাহমুদ স্যারের বইটি পড়ে থাকেন তাহলে সেখানে আপনি তর্ক তক্ক এই উদাহরণটি পাবেন পরাগত সমীভবনের মধ্যে। এবং আসলে এই ওয়ার্ডটা বা এই উদাহরণটা পরাগত সমীভবনেরই উদাহরণ, আসলে পরাগত সমীভবনের উদাহরণ। আচ্ছা, পরাগত সমীভবন কি আপনাদের কি মনে আছে? অর্থাৎ পরের ব্যঞ্জনের কারণে আগের ব্যঞ্জনটা চেঞ্জ হবে, তাই না? পরাগত সমীভবন মনে আছে তো নাকি? যেমন যেমন মনে করেন আমি যদি বলি স্বর্ণ, গতকালকের ক্লাসে দেখিয়েছিলাম, এখান থেকে হয়ে গিয়েছে
স্বর্ণ। তাহলে খেয়াল করেন এখানে ছিল রেফ আর দন্ত ন, মানে একটা ন, যেই নয় থাকুক ন, এখানে আবার এই নটা চেঞ্জ হয় নাই, আগের রটা চেঞ্জ হয়েছে। সুতরাং এই নয়ের কারণে নটা যেহেতু চেঞ্জ হয় না, সুতরাং এটাকে বলা হবে কি পরাগত সমীভবন। তাহলে স্বর্ণ স্বর্ণ এটা যদি পরাগত হয়, ঠিক একই জিনিস না এই তর্ক তক্ক? তাহলে তর্ক তক্ক এটা রকার লোপ কিভাবে হয়? লজিক্যালি বলেন, চিন্তা করেন, স্বর্ণ স্বর্ণ যদি পরাগত হয়, তর্ক তক্ক এটাও কি লজিক্যালি এটা পরাগত সমীভবন হওয়ার কথা না? পরাগত সমীভবনই হওয়ার কথা। এবং এই জায়গাটাই হচ্ছে প্যাচ, শুধুমাত্র তর্ক তক্কই না, আসলে এই করলাম করলাম মারতে মারলাম মারলাম করতে করতে এগুলো সবই কিন্তু পরাগত সমীভবনের উদাহরণের মধ্যে ফেলানো যায়। একটু চিন্তা করলে এগুলো সবই দেখেন, এই যে র লোপ পেয়েছে, আমি এইভাবে চিন্তা না করি যে র লোপ পেয়েছে, র এর পরে বর্ণ ত, এটা ডাবল উচ্চারণ হয়েছে, এইভাবে না চিন্তা করি, আমি যদি এভাবে চিন্তা করি যে র আর ত দুইটা বর্ণের মধ্যে এই ত বর্ণটা মানে র বর্ণটা পরিবর্তন হয়ে ত এর মতো হয়ে গেছে। এই যে খেয়াল করেন র আর ল, এখানে রটা পরিবর্তন হয়ে ল এর মতো হয়ে গেছে, তার মানে পরেরটার প্রভাব বেশি, তাহলে যেহেতু পরেরটার প্রভাব বেশি তার মানে পরাগত। যদি এভাবে চিন্তা করেন তাহলে কিন্তু এগুলোকে আপনি পরাগত সমীভবন বলতে পারেন। এবং এ কারণে আধুনিক ভাষাবিজ্ঞানীরা রকার লোপের অস্তিত্বকে কিন্তু বিশ্বাস করেন না। আধুনিক বাংলা ভাষাবিজ্ঞানীদের মধ্যে রকার লোপের অস্তিত্ব নেই, রকার লোপের কাজগুলো তারা পরাগত সমীভবন দিয়েই করতে চান। এবং এই কারণে এই উদাহরণগুলো নিয়ে আসলে ঝামেলা লাগে। ঠিক আছে, এই উদাহরণগুলো নিয়ে ঝামেলা, যেমন দেখেন আমি দেখবেন বিভিন্ন বইতে করতে করতে থেকে করতে এইটা দেওয়া আছে রকার লোপের মধ্যে, কিন্তু দেখবেন কর্তা কর্তার থেকে কর্তা এইটা দেওয়া আছে পরাগত সমীভবনের মধ্যে। আমরা অনেক সময় বলি না কর্তা বাবু বাড়ি নেই, এটা না বলে কি বলি কর্তা বাবু বাড়ি নেই। তাহলে এবার খেয়াল করেন র আর ল এখানে ভাই একসাথে মানে স্পষ্ট দেখতে পাচ্ছেন আপনি, র এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন না, এটাই তো ডিফারেন্স। বাট আমি তো আগেই বলছি বানান ইজ নট এ ফ্যাক্ট, ফ্যাক্ট হচ্ছে উচ্চারণ। এখানে র এর উচ্চারণ হচ্ছে, এখানে হচ্ছে না? এখানেও তো হচ্ছে, এখানে উচ্চারণ করছেন করতে, এখানে কর্তা, একই তো। এখানে র এর উচ্চারণ হচ্ছে, এখানে র এর উচ্চারণ হচ্ছে, কিন্তু এখানে আপনি রটা লোপ করে ত এর ডাবল উচ্চারণ করতেছেন, এটাকে বলতেছেন রকার লোপ, এটাকে বলতেছেন রকার লোপ। আর এখানে রটা উচ্চারণ করতেছেন আর র এর পরিবর্তে মানে রটা উচ্চারণ না করে র এর পরিবর্তে পরের ওয়ার্ডটা ডাবল উচ্চারণ করতেছেন, এটাকে আপনি বলতেছেন হচ্ছে পরাগত সমীভবন। কেন? এই হচ্ছে প্যাচ। এখন এই প্যাচের অ্যাকচুয়াল অ্যান্সার কি? এটার অ্যাকচুয়ালি কোনো সমাধান নাই। এটা নিয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলাউদ্দিন আজাদ স্যারের সাথে গত মাসখানেক আগেও আমি একবার কথা বলেছি যে স্যার এরকম উদাহরণগুলো যে আছে এগুলো নিয়ে আসলে আমাদের করণীয় কি। তো পরে বলতে আসলে এগুলো নিয়ে ভাষাবিজ্ঞানীরা এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো সিদ্ধান্তে আসতে পারেননি। তো এই কারণে পরীক্ষার হলে যদি এই ধরনের প্রশ্ন আসে অপশনের উপর ডিপেন্ড করে আমাদের অ্যান্সার করতে হবে। কথা কি ক্লিয়ার? এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এখন অপশনের উপর ডিপেন্ড করে অ্যান্সার করতে হবে, তাহলে অপশনের উপর আমরা কিভাবে ডিপেন্ড করবো? অপশনের উপর ডিপেন্ড করে কি অ্যান্সার করবো, কোনটা অ্যান্সার করবো, অপশনের দুইটি থাকলে আমরা কি দিব, এগুলা এই ধরনের প্রশ্নগুলো তখন চলে আসে। তো যেটা ক্লিয়ার হলাম স্যারের সাথে কথা বলে, ব্যাপারটা হচ্ছে যখন আমি দেখবো যে স্পষ্ট র বর্ণটা উল্লেখ আছে এবং তারপরে যদি র এর পরে বর্ণ ডাবল উচ্চারণ থাকে সেটাকে আমরা রকার লোপ দিব। এই যেমন করতে করতে এটা রকার লোপ, কিন্তু যেখানে রটা রেফ হিসেবে থাকবে সেটাকে আমরা যুক্ত বর্ণে আছে এবং পরাগত এবং সমীভবনের নিয়মের মধ্যে কিন্তু এটা আছে যে পাশাপাশি অবস্থিত দুটো ব্যঞ্জনের একটির পরিবর্তন, এবং সেক্ষেত্রে বেশিরভাগ উদাহরণে কিন্তু যুক্ত ব্যঞ্জন। খেয়াল করে দেখেন পরাগত সমীভবনের যত উদাহরণ আছে বজ্জকজাত বজ্জাত, ঠিক আছে, তারপর হচ্ছে কি এই যে তজ্জকিত তদ্ধিত যুক্ত ব্যঞ্জন, হ্যাঁ পদ্ধতি যুক্ত ব্যঞ্জন, তারপর হচ্ছে মনে করেন কান্না যুক্ত ব্যঞ্জন, রান্না যুক্ত ব্যঞ্জন, মানে সমীভবনের বেশিরভাগ ক্ষেত্রে কি যুক্ত ব্যঞ্জন। কিন্তু এখানে দেখবেন এখানে স্বাধীন ওয়ার্ডটা থেকে এখান থেকে যুক্ত ব্যঞ্জন হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার খেয়াল করেন করলাম করলাম মারলাম মারলাম করতে করতে এইরকম যদি দেখেন যে র সুস্পষ্ট আছে তাহলে সেক্ষেত্রে আপনি এটাকে রকার লোপ দিবেন, আর যদি র সুস্পষ্ট না থাকে সেক্ষেত্রে আপনি সেটাকে পরাগত সমীভবন দিবেন। এখন বলতে পারেন স্যার মনে করেন প্রশ্ন আসলো করলাম করলাম এটা কোন ধ্বনি পরিবর্তন? আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনেন। মনে করেন প্রশ্ন আসলো করলাম করলাম এটা কোন ধ্বনি পরিবর্তন? এটার বেস্ট অ্যান্সার রকার লোপ, কিন্তু অপশনে রকার লোপ নাই। এখন কি করবেন? পরাগত সমীভবন থাকলে এটাই দিবেন, কিছু করার নাই, তখন এটাই বেস্ট অ্যান্সার, কারণ অ্যাকচুয়ালি এটা তো এটা দিয়েও করা যায়, তাই না?
আবার মনে করেন এটাই আসলো যে কর্তা থেকে কর্তা, এটা কোন ধ্বনি পরিবর্তন? মনে করেন প্রশ্নে এটা আসলো যে কর্তা থেকে কর্তা কোন ধ্বনি পরিবর্তন? বেস্ট টেন্সের পরাগত সমীকরণ, কিন্তু অপশনে পরাগত সমীকরণ নাই। কি দিবেন? রকার লোপ থাকলে অবশ্যই সেটাই উত্তর। এই যে মনে করেন স্বর্ণ স্বর্ণ, কোন ধ্বনি পরিবর্তন আসছে? বেস্ট টেন্সের পরাগত, অপশনে পরাগত নাই, কি দিবেন? রকার লোপ দিবেন। কথা কি ক্লিয়ার? কিন্তু বেস্ট টেন্সের কিন্তু কি পরাগত সমীকরণ। বুঝতে পারছি জিনিসটা? এই হচ্ছে কাহিনী। তাহলে এবার খেয়াল করেন তো, এই যে তর্ক তক্ক, এটা যেমন পরাগত সমীকরণ, কিন্তু যদি বলে তরকারি, যদি বলে তরকারি, এখান থেকে হয়ে গেছে মনে করেন তক্কারি, তরকারি থেকে হয়ে গেছে কি তক্কারি। তাহলে এবার খেয়াল করেন, এখানে ছিল র, এখানে ছিল ক, এখন রটা চেঞ্জ হয়ে কয়ের ডাবল উচ্চারণ হয়ে গেছে, কিন্তু রটা সুস্পষ্ট, সুতরাং এটা কি পরাগত সমীকরণ নাকি রকার লোপ? কোনটা হবে? রকার লোপ, কারণ রটা সুস্পষ্ট। কিন্তু যদি এই রটা সুস্পষ্ট না থাকতো, তখনই যেটার মতো, তখনই আমরা কি করতাম? এটাকে পরাগত সমীকরণ বলতাম। তার মানে এটার উত্তর অ্যাকচুয়ালি দুইটাই। এই তর্ক তক্ক এটা পরাগত সমীকরণ হয়, রকার লোপ হয়। তরকারি তরকারি এটা পরাগত সমীকরণ হয়, রকার লোপ হয়, দুটোই হয় এগুলো। এক্ষেত্রে অপশনের উপর ডিপেন্ড করে আপনাকে অ্যান্সার করতে হবে। আমি কি বুঝতে পারছি? সবাই কি ক্লিয়ার এ পর্যন্ত? সবাই ক্লিয়ার? ওকে, এই দুইটা পয়েন্ট আমরা বাদ রাখলাম। এই দুটো পয়েন্ট নিয়ে আমি এখন আলোচনা করব না, নেক্সট ক্লাসও আলোচনা করব না। আবার যদি নেক্সট ক্লাসের মধ্যে আমার গবেষণা শেষ হয়ে যায়, মানে আমার লেখালেখির কাজটা বা আমার ইয়াটা শেষ হয়ে যায়, তাহলে আলোচনা করব। মোট কথা হচ্ছে, এটা নিয়ে আমাকে প্রেশার দিবেন না। আমার যেদিন শান্তি হয়, যেদিন আমার মনে হয় আপনাদের শেখানো উচিত, সেদিন আমি শিখাবো, ঠিক আছে? টেনশনে কিছু নাই। ওকে, অন্তর্হতি হকাল লোক, ওকে, এই দুটো নিয়ে। আর আপাতত যদি মনে করেন যে ভাই সামনে অনেক পরীক্ষা আছে, তাহলে সবই তো বুঝিয়ে দিছি, এই দুইটার উদাহরণ খালি একবার দেখা যান বইয়ের থেকে, দ্যাটস ইট। বুঝতে পারছেন? আপনার যদি মনে হয় যে ভাই সামনে তো পরীক্ষা আছে, একবার দেখে যাওয়া উচিত, তাহলে এই দুইটার উদাহরণ বইয়ের থেকে একবার দেখে যান। বাট এই দুইটা নিয়ে ঝামেলা আছে, কিছু পেচ আছে, বিকজ বাংলা একাডেমির অভিধান এটা নিয়ে, মানে বাংলা একাডেমির ওই ব্যবহারিক বাংলা ব্যাকরণ যে ইয়াটা আছে, গ্রন্থটা আছে, সেটাতে একরকম লেখা আছে, মৌলিক বইগুলো তো অন্যরকম লেখা আছে। দ্যাট ইজ ওয়াই এটা নিয়ে একটু আমি কথাবার্তা মানে আলোচনা করতেছি, লেখালেখি করতেছি। শেষ হোক, শেষ হলে আমি পড়াবো। ওকে, এই ছিল আমাদের আজকের মতো আলোচনা। ধ্বনি পরিবর্তনের প্রস এন্ড কনস খুঁটিনাটি সবকিছু আলোচনা করলাম। সো বেস্ট অফ লাক। প্র্যাকটিস 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 এন্ড প্র্যাকটিস। শেষ কথার একটাই কথা, ধ্বনি পরিবর্তন ব্যাকরণের 4টা কঠিন টপিকের মধ্যে একটা। আপনি যদি ধ্বনি পরিবর্তনের 2টা ক্লাস করার পরে এখন আপনার কাছে মনে হয় যে আমি ধ্বনি পরিবর্তনের মানে যে কোনো ওয়ার্ড একবার দেখলেই পারবো, তাহলে এটা বলতে হবে ইম্পসিবল একটা ব্যাপার। বিকজ আমি 11 বছর প্র্যাকটিস করার পরে এখন আমার মাঝে মাঝে 2-1টা ওয়ার্ড দেখলে প্যাস লেগে যায়। তো আপনি যদি প্র্যাকটিস না করেই ভাবেন যে আপনি পারবেন, তাহলে আসলে সম্ভব না। সেই কারণে আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। তবে এটাও সত্য যে একটা সময় প্র্যাকটিস করতে করতে আপনি প্রশ্নের ওয়ার্ড দেখলেই ইনশাল্লাহ পারবেন। ঠিক আছে, আজকের মধ্যে এখানে ইতি। ভালো থাকবেন। ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাস হবে আগামী রবিবার রাত 9টায়। ঠিক আছে, আগামী রবিবার রাত 9টায়। আর এই ক্লাসটা ইনশাল্লাহ আগামীকালকে হচ্ছে আমি আপলোড করে দিব। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, বাই।